হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আমরা আজকে আমাদের মাধ্যমিক 2026-এর ভৌতবিজ্ঞান সিরিজে আর একটা নতুন চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ নিয়ে হাজির হয়ে এসেছি। মাধ্যমিকে রয়েছে আর মাত্র 2 মাসেরও কম সময়। এই সময়ের মধ্যে আমাদের চাই একদম ক্রিস্প কোয়ালিটি কন্টেন্ট, যেখানে আমাদের সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট, সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, কীভাবে একক বার করতে হয়, কীভাবে অঙ্ক করতে হয়, তা সমস্ত থাকবে একটাই ভিডিওর মধ্যে। এইটাই সেই রিসোর্স যেটা করলে তোমাদের পুরো মাধ্যমিকের সমস্ত প্রশ্ন একবারও আটকাবে না। মাধ্যমিকের যে 6 নাম্বার এই চ্যাপ্টার থেকে রয়েছে তা সম্পূর্ণটাই তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো আর বেশি কথা না বাড়িয়ে জলদি শুরু করা যাক আমাদের আজকের এই সেশন। এটা আমাদের মাধ্যমিকের জন্য খুব ইজি একটা নাম্বার স্কোরিং চ্যাপ্টার, যেখানে আমরা খুব অল্প জিনিস পড়বো, কিন্তু তার মধ্যে থেকে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো সব চলে যাবে। তো আমরা এই চ্যাপ্টারটা বেশি টেন্ড করব যাতে আমরা কনসেপচুয়ালি বুঝি, যাতে করে আমাদের খুব বেশি মুখস্থ না করতে হয়। মুখস্থ একটা এক্সটেন্ড অব্দি তো আমাদের সবাইকে করতে হয়, কিন্তু জিনিসগুলো যদি আমাদের বোঝা থাকে তাহলে আমরা অনেক সংজ্ঞা সব গড়ে মুখস্থ না করে বুঝে নিয়ে বাকিগুলো বানাতে পারবো। এবং আমাদের যে নিউমেরিক্যাল আসতে পারে, যে একক জিজ্ঞেস করতে পারে, এই চ্যাপ্টার থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে একক জিজ্ঞাসা করা। তো সেই সকল জিনিসগুলোকে আমরা বের করে নিতে পারবো যদি আমরা ভুলেও যাই। তো সেই সকল ট্রিক্স, ডেফিনেশন কি করে আমাদের মনে রাখতে হবে, কোন জিনিসটা কিভাবে বুঝতে হবে, সেই সকল কিছু থাকবে এই ভিডিওতে। তো শুরু করা যাক এই ভিডিওটা। তো সবার প্রথমে আমরা তাপের ঘটনা সমূহতে পড়বো যে আমাদের তাপ কি। তো তাপ কি, এটা একটা ফান্ডামেন্টাল জিনিস যেটা আমাদের ছোট ক্লাসে ছিল। কি, তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। কি, শক্তি মানে এনার্জি। তাহলে শক্তি কিভাবে প্রবাহিত হয়? তাপ এমন একটা শক্তি যেটা উষ্ণতার পার্থক্যে প্রবাহিত হয়। উষ্ণতার পার্থক্য মানে যেরকম আমরা থার্মোমিটার দিয়ে কি মাপি, উষ্ণতা বা তাপমাত্রা বা টেম্পারেচার। তাহলে টেম্পারেচারে যখন আমাদের ডিফারেন্স থাকে দুটো জায়গার মধ্যে, তাহলে তখনই কি সেই উষ্ণতার পার্থক্যের জন্য আমাদের তাপটা প্রবাহিত হয় এক বস্তু থেকে অন্য বস্তুতে। তো যেহেতু তাপ একটা শক্তি, তাহলে তাপের একক কি হবে? তাপের একক সেটাই হবে যেটা আমাদের শক্তির একক। তাহলে এসআই একক কি হবে? জুল। সিজিএস একক কি হবে? আর্গ। এটাই আমাদের শক্তির একক, আমরা ছোট ক্লাসে পড়েছি, ক্লাস 9-এ পড়েছি। এবং তাপের একটা প্রচলিত একক আছে যেটা আমরা বেশি ব্যবহার করব তাপের জন্য, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ক্যালোরি। তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের ক্যালোরি। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে আমাদের তাপের একক গেল। এবার যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে তাপের মাত্রীয় সংকেতটা কি, তাহলে তাপের মাত্রীয় সংকেত কি? তাপ তো এক প্রকার শক্তি, তাহলে তাপের মাত্রীয় সংকেত হবে তাই যা শক্তির মাত্রীয় সংকেত, যেটা আমরা ছোট ক্লাসে পড়েছি, mL²T⁻²। এবার যদি এই পার্টটা কেউ না বুঝতে পেরে থাকে যে এই মাত্রীয় সংকেত কি করে আসলো, বা এখান থেকে জুল বা আর্গ কেন বললাম, আমি আগে কোনোদিন পড়িনি যে শক্তির এসআই একক জুল, সিজিএস একক আর্গ হয় এবং মাতৃ সংকেত এটা হয়, তাহলে সে আপাতত ফর দ্য টাইম বিং এটাকে মনে রাখবে যে তাপ এক প্রকার শক্তি এবং শক্তির এসআই একক হয় জুল, তাহলে তাপের একক জুল, সিজিএস একক হচ্ছে আর্গ এবং মাতৃ সংকেত mL²T⁻²। ঠিক আছে? এবং তাপের একটা প্রচলিত একক আছে যেটাকে আমরা বলি ক্যালোরি, যেটাকে আমরা CAL দ্বারা ডিনোট করি। তো এবার আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে এককগুলো আছে, এই এককগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে, কারণ আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমাদের এক একক থেকে অন্য এককে ট্রান্সফার করতে হতে পারে এক একটা রাশিকে। তাহলে সেই সম্পর্কগুলো আমাদেরকে জানতে হবে। যে সম্পর্কগুলো কি, 1 জুল যদি আমাদেরকে কখনো বলা হয়, তাহলে 1 জুল মানে হচ্ছে 10⁻7 আর্গ। এবং আমাকে যদি কখনো বলা হয় 1 ক্যালোরি মানে কত জুল, তাহলে সেটাকে আমরা বলতে পারি 4.2 জুল। তো এই দুটো রিলেশন আমাদের কাজে লাগতে পারে। আমাদের যদি কখনো এখান থেকে কনভার্টও করতে হয় যে 1 আর্গ মানে তাহলে কি, তাহলে 1 আর্গ মানে কি 10⁻7 ওদিকে চলে যাবে মানে ভাগে যাবে, তাহলে 1/10⁻7 মানে কত হয় 10⁻⁻7, তাহলে এত জুল। তাহলে এক হয় এটা বেরোতে পারে। অথবা আমাকে যদি এখান থেকে বলে যে 1 জুল মানে কত ক্যালোরি, তাহলে কি হবে 4.2 ওদিকে ভাগে যাবে, তাহলে কি হবে 1/4.2 ক্যালোরি। ঠিক আছে? তা আমরা কোনগুলো মনে রাখবো? আমরা এই দুটোকে মনে রাখবো, এক তো এটা, এক তো এটা। তাহলে এটা কি গেল আমাদের ইউনিট কনভার্সন। বোঝা গেল? এবার আমরা একটা জিনিস আসি যে তাপ তো বুঝলাম যে তাপ এক প্রকার শক্তি, তাহলে উষ্ণতা বা তাপমাত্রাটা কি? উষ্ণতা বা তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার, আর তাপের ইংরেজি কি? হিট বা হিট এনার্জি। ঠিক আছে? দ্যাট ইজ আ ফর্ম অফ এনার্জি, এক প্রকারের শক্তি। কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা কি? সেই শক্তির পরিমাণ, মানে কোনো বস্তুর মধ্যে কতটা তাপের পরিমাণ রয়েছে সেটাই হলো তার উষ্ণতা বা তাপমাত্রা। এবার এই তাপের পরিমাণ বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? তো আমরা যদি এটাকে খুবই মলিকুলার ওয়েতে ভাবি যে ওটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে যে কোনো বস্তু বিভিন্ন কণা সমূহের সঙ্গে গঠিত। তাহলে এই যে কণাগুলো, তাদের মধ্যে কি হয়, তাদের একটা গতিশক্তির পরিবর্তন হয়। সেই যে গতিশক্তির গড় পরিবর্তন, তার যে পরিমাণটা, সেই পরিমাণটাই তাপের পরিমাণ হিসেবে কনসিডার করা হয় আমাদের।
বোঝা গেল? তাপের পরিবহনটাই ঘটে এমনভাবে যে যেদিকে আমাদের উষ্ণতর অংশ আছে এবং শীতলতর অংশ আছে তাদের যখন সংস্পর্শ হয়, উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপটা প্রবাহিত হয়। এই তাপের প্রবাহটা কি করে হয়? উষ্ণ সাইডের অণুগুলো কাঁপতে শুরু করে। যেই উষ্ণ সাইডের অণুগুলো কাঁপছে, কাঁপলে কি হবে? তার আঘাত লেগে পাশের অণুটাও কাঁপবে, তার আঘাত লেগে পাশের অণুটাও কাঁপবে, তার আঘাত লেগে পাশের অণুটাও কাঁপবে। এরকম ভাবে প্রত্যেকটা একটা একটা করে সারিবদ্ধভাবে যেহেতু অণুগুলো পাশাপাশি থাকে, এই একটা অণুর কম্পন থেকে অন্য অণুর কম্পন, অন্য অণুর কম্পন থেকে তার পাশের অণুর কম্পন, এরকম ভাবে কম্পন হতে হতে কণাগুলোর যে এই গতিশক্তির একটা পরিবর্তন হয়, এই গতিশক্তির পরিবর্তনের জন্যই তাপের পরিবহনটা ঘটে। বোঝা গেল? যার কারণে আমরা পরবর্তীকালে দেখবো, যখন হায়ার স্টাডিজে যাব, যে আমাদের থার্মাল এনার্জি সেটার পরিমাণ হয় কে বি ইন্টু টি। বোঝা গেল? এটা একটা বোল্টজম্যান কনস্ট্যান্ট এবং এটা টেম্পারেচার। এটা আমাদের থার্মাল এনার্জি ডিনোট করে। ঠিক আছে? তো এটা আমাদের আপাতত সিলেবাসে নেই, তো এটা নিয়ে আমাদের এখন ভাবতে হবে না। যাই হোক, বোঝা গেল এই অবধি। এবার তাপমাত্রা বা উষ্ণতা কি? এটা একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। যেরকম আমাদের পদার্থের পরিমাণ মোল ছিল একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, তেমনি তাপমাত্রা বা উষ্ণতা একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এটাও আমরা পড়েছি ক্লাস 9 এ। কি পড়েছিলাম? যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির নিজস্ব মাত্রিয় সংকেত থাকে। যেরকম তাপ উষ্ণতা বা তাপমাত্রার মাত্রিয় সংকেত হচ্ছে থিটা অথবা বড় হাতের কে। এই কে মানে কিন্তু কেলভিন না, এটা একটা চিহ্ন যার মাধ্যমে আমরা উষ্ণতা বা তাপমাত্রাকে বোঝাই। বোঝা গেল? এবার উষ্ণতা বা তাপমাত্রার একক কি? সেটা হচ্ছে এসআই একক হচ্ছে কে। এই কে এর মানে হচ্ছে কেলভিন। এখানে যখন আমি কে লিখছি তার মানে সেটা কেলভিন। এর নাম কি? এর নাম হচ্ছে কেলভিন। ঠিক আছে? এছাড়া কেলভিন ছাড়াও আমাদের কিছু প্রচলিত একক আছে, সেটা সিজিএস না। অনেকের ভুল ধারণা যে ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের সিজিএস একক। না, আমরা যে ডিগ্রি সেলসিয়াস বারবার বলি যে আমাদের বাড়িতে এখন 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তারপর আমরা যে থার্মোমিটারে মাপি সেটা কি? আমাদের ফারেনহাইটে মাপা হয় আমরা। তাহলে সেই ফারেনহাইট, তো এই ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট এগুলো কি প্রচলিত একক। এরা কিন্তু আমাদের সিজিএস একক নয়। তো এসআই একক যদি আমাকে জিজ্ঞাসা করে তাপমাত্রার, তাহলে আমরা বলবো কেলভিন, এবং প্রচলিত একক যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা খুব ভালো করে বুঝলাম যে তাপের একক কিন্তু জুল যদি এসআই বলে, আর্গ যদি সিজিএস বলে, এবং অন্যান্য যদি আমাকে জিজ্ঞাসা করে যে প্রচলিত একক কি তাপের, তাহলে আমরা বলবো ক্যালোরি। কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা মানে তাপের পরিমাণ, তার একক কিন্তু কেলভিন অথবা ডিগ্রি সেলসিয়াস অথবা ডিগ্রি ফারেনহাইট। যদি এসআই জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো কেলভিন। বোঝা গেল? এবার তাহলে এই এককগুলোর মধ্যে আমাদের একটা কনভার্সন করতে হবে, যে একটা একক থেকে আমি অন্য এককে যাবো কি করে। তাহলে সেইটা আমাদেরকে জানতে হবে। যেরকম আমরা বলতে পারি যে আমাদের যদি কখনো কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে যেতে হয় তাহলে আমরা কি করব। এর মধ্যে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা আমরা যদি জেনে নিই তাহলে আমরা আমাদের অঙ্কগুলো করতে পারবো, যেগুলো আমাদের অন্যান্য চ্যাপ্টারেও কাজে লাগবে। তো কেলভিন থেকে আমি একটু দূরে করে লিখি, কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে আমরা যদি কখনো যেতে যাই, তাহলে কেলভিন থেকে যদি কখনো ডিগ্রি সেলসিয়াসে যেতে হয় তাহলে আমি কি করব? তাহলে আমরা 273 বিয়োগ করে দেবো। এবং যদি আমাদেরকে কখনো ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে আসতে হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা 273 যোগ করে দেবো। কিছু বোঝা গেল না? এক্সাম্পল নিলে বোঝা যাবে। তাহলে কি, প্রথম আমাদের এক্সাম্পল হচ্ছে জলের স্ফুটনাঙ্ক। জলের স্ফুটনাঙ্ক কত হয়? জলের স্ফুটনাঙ্ক হয় 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস, আমি যদি জিজ্ঞাসা করি যে এটা আমাকে কেলভিনে করে বলতো, তাহলে আমি কি করব? আমি কিছু করবো না, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাবো। তো তাহলে কি করতে হয়? ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে 273 যোগ করবো। তাহলে কি করব? এই যে 100 সংখ্যাটা ছিল তার সাথে 273 যোগ করে দেবো। তাহলে ওটাই হয়ে যাবে কেলভিন। তার মানে কত আসছে? তার মানে আসছে 373 কেলভিন। একটা মজার জিনিস হচ্ছে, আমরা কিন্তু ডিগ্রি ফারেনহাইট আর ডিগ্রি সেলসিয়াস লিখি, তখন কিন্তু ডিগ্রিটা দিই, কিন্তু কেলভিনে কিন্তু কোনো ডিগ্রি হয় না। তাহলে এটা কি 373 কেলভিন, কোনো 373 ডিগ্রি কেলভিন হয় না কিন্তু। বোঝা গেল? সেম ভাবে আমি যদি বলি যে বরফের গলনাঙ্ক আমি বার করতে বলছি, তাহলে বরফের গলনাঙ্ক কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি যদি বলি যে কেলভিনে বল, তাহলে আমি কি করব? তাহলে শূন্যর সাথে 273 যোগ করে দেবো। কেন? কারণ ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদেরকে যদি কখনো কেলভিনে যেতে হয় তাহলে আমি 273 যোগ করে দিই। তাহলে পাওয়া গেল যে 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? এবার আমাকে যদি কখনো উল্টো করতে বলে যে 300 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, এটা আমাকে বার করতে বলছে কখনো, তাহলে আমি কি করব? তাহলে আমি যদি কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে যেতে চাই তাহলে আমাকে কি বলা হচ্ছিল, যে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে যেতে গেলে 273 বিয়োগ করে দেবো। তাহলে 300 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, আমি কি করব? 300 থেকে 273 বিয়োগ করে দেবো। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তাহলে বিয়োগটা করলে কত হচ্ছে? 7, আর এদিকে হচ্ছে 27। তাহলে ওই 27 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? তাহলে 300 কেলভিন মানেই কি 27 ডিগ্রি সেলসিয়াস হলো। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে আমি যদি কেলভিনে যেতে চাই, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে চাইছি, তাহলে আমি কি বলতাম? 273 যোগ করব। কেলভিন থেকে সেলসিয়াসে যেতে গেলে মাইনাস, আর সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে প্লাস। তাহলে আমি কি করবো? এর সাথে 27 যোগ 273 করে দেবো। তাহলে এত কেলভিন হয়ে যাবে। তাহলে যোগটা করলে কত আসছে? 300 কেলভিন। আমি উল্টো পথেও করে দেখলাম যে 300 কেলভিন থেকে আমি যদি কনভার্ট করি তাহলে 27 আসছে, আবার 27 থেকে আমি যদি কনভার্ট করি তাহলে 300 কেলভিনই আসছে। তার মানে আমি ঠিক পথে আছি। বোঝা গেল?
আচ্ছা, এবার যদি আমাকে প্রশ্ন করে আমরা থার্মোমিটারে কি মাপি, তাপ না তাপমাত্রা? মা তো যখন বলে যে থার্মোমিটারে তাপ উঠেছে, বলে যখন জ্বর আসছে তখন বলে যে থার্মোমিটারে তাপ উঠছে, কখনো তো তাপমাত্রা বলতে শুনিনি আমি। তো ওটা তাহলে ভুল বলছে, ওটা কি বলা উচিত, তাপমাত্রা বা উষ্ণতা বলা উচিত। তাহলে আমরা থার্মোমিটার দিয়ে কি মাপি, তাপের পরিমাণ, আমাদের শরীরে তাপের পরিমাণটা কত বাড়ছে। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, শক্তিকে তো আমরা ওইভাবে মাপতে পারছি না, তাহলে শক্তি আমি মাপি না, আমি থার্মোমিটার দিয়ে কি মাপি, কতটা তাপ উঠছে, মানে তাপের পরিমাণ মাপছি, মানে তাপমাত্রা বা উষ্ণতা মাপছি। এদের ইংরেজি কি, এদের ইংরেজি হচ্ছে টেম্পারেচার। ইংরেজি বলার সময় আমরা ঠিক বলি যে আমরা টেম্পারেচার মাপছি, তাহলে হয় তাপমাত্রা বলবো নয় উষ্ণতা বলবো। তাপ মানে কি, তাপ হচ্ছে হিট, যেটা এক প্রকারের শক্তি। তাপ শক্তি মানেও কি হিট এনার্জি বা তাপই, ঠিক আছে। তাহলে তাপ বা তাপমাত্রা আমরা থার্মোমিটার দিয়ে মাপি না, আমরা তাপমাত্রা বা উষ্ণতা মাপি। সেটাও আমরা যে থার্মোমিটারে মাপি, সেই থার্মোমিটারে কোন এককে মাপি, আমরা কিন্তু ডিগ্রি ফারেনহাইটে মাপি। না হলে যদি কখনো 98 ডিগ্রি সেলসিয়াস জ্বর আসতো বা 100 ডিগ্রি সেলসিয়াস জ্বর আসতো, তাহলে শেষ আমরা। যখন আমাদের বাইরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় তখনই আমরা শুকিয়ে কাঠ হয়ে যাই। তাহলে যদি 100 ডিগ্রি সেলসিয়াস আমাদের জ্বর উঠতো, যদি ওটা সেলসিয়াসে হতো, তাহলে আমরা মারা যেতাম। তো ওটা 100 ডিগ্রি সেলসিয়াস না, ওটা 100 ডিগ্রি ফারেনহাইট হয়, ঠিক আছে। তা আমরা ওই যে থার্মোমিটারে মাপি, বলি যে 100 জ্বর এসছে, ওটা কোন এককে, ওটা ফারেনহাইট এককে, সেলসিয়াস এককে কিন্তু নয়, ঠিক আছে। আচ্ছা, আবহাওয়া মাপি কোন এককে, আমরা ডিগ্রি সেলসিয়াসে, বুঝলাম। আচ্ছা, এবার আছে কঠিনে তাপীয় প্রসারণ। এই প্রসারণটা আবার কোত্থেকে চলে আসলো? প্রসারণ মানে যখন আমরা তাপ দিচ্ছি তখন কঠিন না লম্বা হয়ে যায়। মানে আমরা দেখেছি যে রেল লাইনের মাঝখানে ফাঁকা রাখা হয়, কেন রাখা হয়, কারণ সূর্যের যে প্রবল তাপ পড়ছে, সারাদিন তো রেল লাইনের উপর সূর্যের তাপ এসে পড়ছে, তাহলে ওই যে তাপে গরম হচ্ছে, তাহলে রেল লাইনটা তো লোহা দিয়ে তৈরি, ওই লোহাটা কি হবে, বড় হয়ে যাবে। যেই বড় হতে যাবে, তাহলে যদি ফাঁকা না থাকে তাহলে কি হবে, বড় হতে গিয়ে বেঁকে যাবে, তাহলে কি হবে, দুর্ঘটনা ঘটবে। তাই কি করা হয়, মাঝখানে একটু ফাঁকা রাখা হয়, যে যদি একটু বাড়তে যায় তাহলে কি হবে, ওই ফাঁকা জায়গার মধ্যে কি তার প্রসারণটা ঘটবে, তার বৃদ্ধিটা ঘটবে, তাহলে কি বাঁকার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, খুব কি বড় হয়ে যায়, এরকম হয়ে যাবে নাকি যে তাপে পুরো একদম পুরো 1 হাত ছিল 2 হাত হয়ে গেছে, না অত বড় না, কিন্তু সামান্য বড়। কিন্তু ওই সামান্য সামান্য যে বড় হচ্ছে, ওইটুকু বড় একটা দুর্ঘটনা ঘটাতে পারে, এত বড় একটা লার্জ স্কেলে, ঠিক আছে। তাই জন্য আমরা কি এই প্রিকশনারি মেজারমেন্টটা করি। সেটা যদি না করা হয় তাহলে আমাদের বাস্তবিক জীবনে সত্যি সত্যিই দুর্ঘটনা ঘটবে। বোঝা গেল? তাহলে এই যে কঠিনের তাপীয় প্রসারণ, সেটা কি বলতে চায়? আমরা বলতে চাই যে একটা কঠিন, তার 3টে ডাইমেনশন আছে, কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমন্বয়ে কি হয়, দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করলে আয়তন। তাহলে আমরা যখন উষ্ণতা বৃদ্ধি করব, মানে আমরা টেম্পারেচার বাড়াচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা যখন টেম্পারেচার বাড়াচ্ছি, যেরকম সূর্যের তাপ পড়েই যাচ্ছে রেল লাইনের উপর, তাহলে কি ওর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে তখন কি হয়, কঠিনের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটতে পারে, কঠিনের ক্ষেত্রফল বৃদ্ধি ঘটতে পারে, কঠিনের আয়তন বৃদ্ধি ঘটতে পারে। বোঝা গেল? তাহলে এগুলোই কি কঠিনের তাপীয় প্রসারণ। তাহলে আমরা সংজ্ঞা কি বলতে পারি, যে উষ্ণতার বৃদ্ধিতে কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন বৃদ্ধির ঘটনাকে কঠিনের তাপীয় প্রসারণ বলে, এটাই। আচ্ছা, এবার এই প্রসারণ তাহলে ক প্রকার হতে পারে? একটা দৈর্ঘ্য প্রসারণ, যেটাকে আমরা লিনিয়ার এক্সপ্যানশন বলি, একটা ক্ষেত্রফল প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ, যেটাকে আমরা এরিয়াল এক্সপ্যানশন বা সারফেস এরিয়াল এক্সপ্যানশন বলি, আর একটা আয়তন প্রসারণ বা ভলিউমেট্রিক এক্সপ্যানশন বা ভলিউম এক্সপ্যানশন বলি। বোঝা গেল? তাহলে এই 3টে সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তাহলে এক এক করে আমরা পড়বো। প্রথম কি, প্রথম আমাদেরকে বলছে যে এদের গুণাঙ্ক এবার আমরা বার করব। গুণাঙ্ক মানে আমরা এক্ষুনি কি বলছিলাম, প্রসারণ, এবার কি বলছি, প্রসারণ গুণাঙ্ক। তাহলে গুণাঙ্ক নামেই কি আসছে, অঙ্ক, তার মানে আমি এবার কি করব, আমি এদের অঙ্ক বার করব। অঙ্ক নাম শুনেই ভয় পেয়ে গেলাম, না, অঙ্ক মানে এদের পরিমাণটা নির্ধারণ করছি, যে কতটা বাড়ছে, কতটা প্রসারণ ঘটছে। তা এদের না প্রসারণ গুণাঙ্কটা বোঝার জন্য আমার কাছে একটা ট্রিক রয়েছে, তো এটা হচ্ছে সেই ট্রিক। এই ট্রিকটা যদি আমি মনে রাখি, আমাদের আর কোনো ফর্মুলা মনে রাখতে অসুবিধা হবে না। তো যে কোনো প্রসারণ গুণাঙ্ক বলুক, তার মানে হচ্ছে অবস্থা পরিবর্তন, নিচে প্রাথমিক অবস্থা, তার পাশে উষ্ণতা পরিবর্তন। কিছুই তো মাথায় ঢুকলাম না, এমন ট্রিক দিল। তাহলে এটা কি বলতে চাইছে, অবস্থা মানে কি, দশা, মানে তার দৈর্ঘ্য পরিবর্তন ঘটছে, না তার ক্ষেত্রফল প্রসারণ ঘটছে, না তার আয়তন প্রসারণ ঘটছে, এটা বলার চেষ্টা করছি আমি। তাহলে যদি বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে আমি বলবো দৈর্ঘ্য পরিবর্তন। যদি বলি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তাহলে বলবো ক্ষেত্রফল পরিবর্তন। যদি বলি আয়তন প্রসারণ গুণাঙ্ক, তখন বলবো আয়তন পরিবর্তন। তাই একভাবে আমি বলছি যে অবস্থা পরিবর্তন। বোঝা গেল? যদি বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে কি বলবো, প্রাথমিক অবস্থা না প্রাথমিক দৈর্ঘ্য বলবো তখন। যদি বলি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তাহলে কি বলবো, প্রাথমিক ক্ষেত্রফল। যদি বলি আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে কি বলবো, প্রাথমিক আয়তন। ব্যাস, সব কটা ফর্মুলা শেষ। বুঝে গেল? এতটা ইজি ছিল। তাহলে করে দেখা যাক। তাহলে সবার প্রথমে আসতে আমাদের কঠিনের প্রসারণ গুণাঙ্ক কি কি। একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হতে পারে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, একটা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক হতে পারে কোএফিসিয়েন্ট অফ সারফেস এরিয়াল এক্সপেনশন। কোএফিসিয়েন্টকে আমরা এরকম ভাবে শর্টে লিখতে পারি, COEFF ডট, মানে কোএফিসিয়েন্ট। আয়তন প্রসারণ গুণাঙ্ক
কোএফিসিয়েন্ট অফ ভলিউমেট্রিক এক্সপেনশন। তাহলে একটা একটা করে পড়বো আর দেখবো যে যে আমি শর্ট ট্রিকটা শেখালাম সেটা কিভাবে কাজে লাগাতে পারছি। তো আমাদের প্রথম কি আছে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। তাহলে আমি কি বলছিলাম যে অবস্থা পরিবর্তন। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন যেটা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? আলফা দিয়ে। তাহলে এই আলফাটা আমি কি বলবো? তাহলে আমি বলবো যে দৈর্ঘ্য পরিবর্তন। তাহলে আমি কি বলছি? আমি বলছি যে দৈর্ঘ্য পরিবর্তন। নিচে তাহলে কি বলবো? নিচে বলবো প্রাথমিক দৈর্ঘ্য। অবস্থা তো বলবো না। তাহলে কি বলবো? প্রাথমিক দৈর্ঘ্য। আর তার পাশে কি ছিল? তার পাশে ছিল উষ্ণতা পরিবর্তন। তাহলে এটাই হয়ে গেল আমাদের ফর্মুলা। এতই সোজা? হ্যাঁ, এতই সোজা। তাহলে আলফা মানে কি? দৈর্ঘ্য পরিবর্তন, প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা পরিবর্তন। আচ্ছা, এবার যদি সংজ্ঞা বলতে বলে, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে সংজ্ঞাগুলো আমি মুখস্থ করিয়ে দেবো এমন ভাবে যে সেগুলো সবকটা মুখস্থ করতে হবে না, একটা বুঝে নিলেই বাকিগুলো লিখতে পারবো। ওই সেটা সেটা হচ্ছে যে আমরা যেগুলো ভাগে রাখছি তার মানে তো সেগুলো একক পরিমাণ নির্ণয় করছি, তাই হয়। তাহলে যে নিচে প্রাথমিক দৈর্ঘ্য আছে তার মানে আমি একক দৈর্ঘ্যে নির্ণয় করছি। আমি উষ্ণতা পরিবর্তন তার মানে কি? একক উষ্ণতা পরিবর্তনের কথা বলছি। তাহলে আমার সংজ্ঞাটা কেমন দাঁড়াবে? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তো, তাহলে সংজ্ঞাটা কেমন হবে? কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, কোথা থেকে আসলো এটা? এই যে ঠিক এখান থেকে এসছে। প্রতি একক দৈর্ঘ্যে কোথা থেকে আসলো? ঠিক এই যে এখান থেকে এসছে। আচ্ছা, এখানে তো প্রাথমিক দৈর্ঘ্য আছে, এখানে একক দৈর্ঘ্য মানেই তো ওটা প্রাথমিক দৈর্ঘ্য মানে কি? প্রথমে কতটা ছিল মানে প্রতি একক দৈর্ঘ্যে শুরু থেকে কতটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে। এবার ওপরে যে আছে সেটার পরিমাণ আমাদের নির্ধারিত হবে। তাহলে কি যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়, তাহলে এটা কোত্থেকে আসলো? এই যে এখান থেকে। আচ্ছা, এখানে দৈর্ঘ্য প্রসারণ আছে, এখানে দৈর্ঘ্য পরিবর্তন, একই তো দাঁড়ালো। কতটা দৈর্ঘ্য প্রসারণ হয়েছে মানে কতটা দৈর্ঘ্য বেড়েছে, সেটাই তো দৈর্ঘ্য পরিবর্তন। তাহলে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এতটাই ইজি এর সংজ্ঞাটা। এই সংজ্ঞাটাও একটু টাফ মনে হলো, পরের দুটো আবার একই রকম ভাবে করবো, তাহলে আবার ইজি মনে হবে। তাহলে এবার যদি আমি এটার একটা রাশিমালা বার করতে চাই, রাশিমালা মানে আমি তো এরকম ভাবে রাখবো না। ফর্মুলা কি এরকম ভাবে থাকে? দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য পরিবর্তন, প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা পরিবর্তন বাংলায় থাকে না, আমরা ইংরেজিতে সিম্বল দিয়ে প্রকাশ করবো। তাহলে সেটাই আমরা এখন করব। ঠিক আছে, একটু দেখা যাক নিচে এসে। তো আমরা এখন বলছি যে আমাদের কোনো একটা লৌহ বস্তু ছিল, লৌহ দণ্ড ছিল, যেটার প্রথমে প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1। L1 মানে হয়তো সেটা 10 সেন্টিমিটার, হয়তো সেটা 15 সেন্টিমিটার, হয়তো সেটা 100 সেন্টিমিটার, হয়তো সেটা 200 মিটার। তাহলে সেটার তো যে কোনো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য হতে পারে, তা আমরা তো জানি না, তাই আমরা একটা ভ্যারিয়েবল ডিসাইড করব। যেরকম অঙ্কতে আমরা বলি না যে ধরি এক্স, যেটা জানি না সেটা, সেরকমই আমি তো এই পরিবাহীর দৈর্ঘ্যটা জানি না, তাই আমরা তাকে L1 ধরলাম। L1 সেন্টিমিটার হতে পারে, L1 মিটার হতে পারে, যাই হোক একটা কিছু হবে হয়তো। তাহলে একটা দৈর্ঘ্য ছিল, সেটা কোথায় ছিল? T1 ডিগ্রি সেলসিয়াস। T1 মানে মানে হয়তো 10 ডিগ্রি সেলসিয়াসে ছিল, হয়তো 15 ডিগ্রি সেলসিয়াসে ছিল। ঠিক আছে, এইবারে আমি ওই 10 ডিগ্রি ধরে নিয়ে, এটা 10 ডিগ্রি ছিল, আমি তাপমাত্রা বাড়িয়ে 20 ডিগ্রি সেলসিয়াস করলাম। যেই 10 থেকে 20 করলাম, এই যে তাপমাত্রা বাড়ালাম, তাহলে কি হবে? আমি বলছিলাম যে ওটা দৈর্ঘ্যতেও বৃদ্ধি পাবে। তাহলে আগে তো L1 ছিল, ধরে নিয়ে আগে 10 মিটার ছিল, এবার ওটা হয়তো 15 মিটার হয়ে গেল। আমি কথার কথা এক্সাম্পল দিচ্ছি। তাহলে 10 মিটার ছিল, এবার 15 মিটার হলো, তার মানে কি বেড়ে গেল। কতটা বাড়লো? 15 থেকে 10 বিয়োগ করলেই পেয়ে যাবো, 5 মিটার বেড়েছে। আবার আগে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এখন 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল। তাহলে কতটা তাপমাত্রা বাড়লো? 15 থেকে 10 বিয়োগ করবো, 5 ডিগ্রি। তাহলে আমাকে তো বলতে হবে যে T1 বড় না T2 বড়। আমি বলবো যে T2 বড়, T1 ছোট। মানে এই তাপমাত্রাটা বড়। যেই আমি তাপমাত্রা বাড়িয়েছি, T2 করে দিয়েছি, তখন কি আমার এই দৈর্ঘ্যটা বেড়ে গেছে। বোঝা গেল? তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিনের প্রাথমিক দৈর্ঘ্য ধরে নিয়ে L1। T2 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতায় যদি দৈর্ঘ্য বেড়ে হয় অন্তিম দৈর্ঘ্য L2, তাহলে দৈর্ঘ্য পরিবর্তন কত হবে? আমি L2 থেকে L1 বিয়োগ করে দেবো। এবং উষ্ণতা পরিবর্তন কত হবে? আমি T2 থেকে T1 বিয়োগ করে দেবো, তাহলেই পেয়ে যাবো। ধরি এটা 10 মিটার ছিল, এটা 15 মিটার হয়ে গেছে, তাহলে আমি কি করে বার করবো? 15 থেকে 10 বিয়োগ করবো, তো তার মানে L2 থেকে L1 বাদ দিতে হবে। আবার ধরে নিয়ে আগে 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন 20 ডিগ্রি সেলসিয়াস করেছি, তাহলে উষ্ণতা পরিবর্তন কি করে বার করবো? 20 থেকে 10 বিয়োগ করবো, তো তার মানে T2 থেকে T1 বিয়োগ করবো। সোজা কথায় যেটা বড় আছে তার থেকে ছোটটা বিয়োগ করবো। বোঝা গেল? আর আমি তো বলে দিয়েছি যে এই তাপমাত্রাটা ছোট ছিল, এটা বাড়িয়েছি বলেই তো দৈর্ঘ্যটা এখানে বাড়লো। তাহলে T2 বড় হবে কি T1 এর থেকে? এখান থেকে আমি আবার বলতে পারি যে তাহলে L2 বড় হবে L1 এর থেকে। বোঝা গেল এই অবধি? তাহলে এবার আমি যে ফর্মুলাটা বলছিলাম সেটা কি ছিল? যে অবস্থা পরিবর্তন। অবস্থাটা এখানে কি? দৈর্ঘ্য, তাহলে কি L মানে কি লেন্থ। ঠিক আছে, প্রাথমিক অবস্থা মানে এখানে কি হবে? প্রাথমিক দৈর্ঘ্য, তার মানে কি L1, এবং উষ্ণতার পরিবর্তন তার মানে কি ডেল্টা টি। এই যে ডেল্টা ডেল্টা লিখছি, ডেল্টা মানে কি? পরিবর্তন। এইখানে ডেল্টা এল লিখেছি মানে কি? চেঞ্জ ইন লেন্থ, দৈর্ঘ্য পরিবর্তন। ডেল্টা মানে চেঞ্জ বা পরিবর্তন, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন। L1 মানে কি? প্রাথমিক দৈর্ঘ্য। আর ডেল্টা মানে কি? এখানে চেঞ্জ ইন টেম্পারেচার, টি ফর টেম্পারেচার। তাহলে এখানে কতটা উষ্ণতা পরিবর্তন হলো। তাহলে আমি যদি এর রাশিমালা বার করি, তাহলে আমি কি করবো? ডেল্টা এল মানে কি? ডেল্টা এল মানে দৈর্ঘ্য পরিবর্তন, সেটা কত আছে? L2 - L1। তাহলে লিখে দেবো যে L2 - L1।
L2 মাইনাস L1। আচ্ছা L1 তো L1 এর মতো পড়ে রয়েছে, থাক। এবং ডেল টি মানে কি? ডেল টি মানে উষ্ণতার পরিবর্তন, তাহলে সেটা কত? T2 থেকে T1 বিয়োগ করতে হয়, তাহলে T2 থেকে T1 বিয়োগ করতে হয়। এই যে রাশিমালাটা চলে আসলো, এটাই আমাদের ফর্মুলা, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। বোঝা গেল? তাহলে এটা কার জন্য রাশিমালা? এটা আমাদের রাশিমালা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের। তাহলে এটা আমাদের ফর্মুলা হয়ে গেল, যেটাকে আমরা এবার বক্স করে দেবো এবং এটা আমরা মনে রাখবো, কারণ আমাদের পরীক্ষায় আসবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা নির্ণয় করো। এরকম ভাবে করে দিলেই হয়ে গেল। ব্যাস। এতটাই সোজা ছিল? হ্যাঁ, এতটাই সোজা। আচ্ছা একটা মিনিট, আমাকে যদি এবার এর একক বার করতে বলে তাহলে কি করব? দেখি, বার করে দেখি। আমি তো একক বার করতে পারি না, শিখিয়ে দেবো। তাহলে একক বা ইউনিট, সেটা যদি আমাকে বার করতে বলে, আমাকে যদি এসআই একক বার করতে বলে, আমি কি করব? কিছুই না, ফর্মুলাতে সবার একক বসাবো। তাহলে যদি আমাকে আলফার একক, কার একক? আলফার একক, ঠিক আছে? আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে তার একক যদি বার করতে বলে, আমি সবার এককটা বসিয়ে দেবো, আর কিছুই না। আমি একটা আলাদা কালার নিই, কি কালার? দেখা যাক, এই যে দৈর্ঘ্য পরিবর্তন, তাহলে দৈর্ঘ্য পরিবর্তন কি হবে? আগে 10 মিটার ছিল, এবার 15 মিটার, তাহলে মিটার থেকে মিটার বিয়োগ করলে মিটারই তো থাকবে। 10 মিটার থেকে যদি 5 মিটার বিয়োগ করি, তাহলে কি আমার 3 কেজি হয়? না, 5 মিটারই আসবে। তাহলে এককটা কি হবে? আমাদের মিটারেই আসবে। গেল। আচ্ছা L1 মানে কি? প্রাথমিক দৈর্ঘ্য, মানে 10 মিটার ছিল, 15 মিটার ছিল, 20 মিটার ছিল, তাহলে মিটারেই এককটা আসবে, তাহলে মিটার। ডেল টি মানে কি? উষ্ণতার পরিবর্তন। তাহলে উষ্ণতা তো ধরে নিই আগে ডিগ্রি সেলসিয়াস ছিল, এখনো ডিগ্রি সেলসিয়াস, তাহলে ডিগ্রি সেলসিয়াসেই উষ্ণতা থাকবে তো, তাহলে উষ্ণতাটা কি হবে? ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই মিটার আর মিটার তো কেটে গেল, পড়ে রইলো কি? ডিগ্রি সেলসিয়াস। তাও কি 1/ডিগ্রি সেলসিয়াস, তার মানে তার উত্তরটা কত হয়? উত্তরটা হয় ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। কিন্তু ডিগ্রি সেলসিয়াস তো আমার এসআই একক না। হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস এসআই একক না, তাই এটা এসআই একক হলো না। একইভাবে যদি আমি ডিগ্রি সেলসিয়াস না ধরে ফারেনহাইট ধরতাম, তাহলে এককটা কি আসতো? ডিগ্রি ফারেনহাইট। কিন্তু আমি বলছি যে আমি এসআইতে বার করবো, তাহলে কিছুই না, আমি কি করেছিলাম? আমি এখানে উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াস ধরেছিলাম। আমি কি করব? এর জায়গায় আমি কেলভিন ধরবো। কেলভিন আমাদের উষ্ণতার এসআই একক। তাহলে কি হবে উত্তরটা? কেলভিন ইনভার্স। তাহলে এই যে এককগুলো বার করলাম না, এগুলোই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারে। কি? আমাদের প্রসারণ গুণাঙ্কের একক। আর আমি একটা কথা এখনই বলে দিচ্ছি, যেটা আমাদের পরেই কাজে লাগবে, কিন্তু আমি এখন বলে দিচ্ছি, মনে রাখো, এটাই পরীক্ষায় আসবেই আসবে। প্রসারণ গুণাঙ্কের একক, যে কোনো প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক, যে প্রসারণ গুণাঙ্ক, নামে যদি প্রসারণ গুণাঙ্ক থাকে, তার এসআই একক হবে কেলভিন ইনভার্স, আর অন্যান্য একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ফারেনহাইট ইনভার্স। এই একটা জিনিস পুরো একদম পুরো মুখস্থ করতেই হবে। বুঝিয়ে তো দিলামই, এবার মনে রাখতে হবে কি? এসআই একক আমার কেলভিন ইনভার্স, আর অন্যান্য একক কি? আমাদের ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট ইনভার্স। বোঝা গেল? যে কোনো প্রসারণ গুণাঙ্ক, নামে যদি থাকে প্রসারণ গুণাঙ্ক, একক হবে তাহলে তার এটা। আচ্ছা, এবার আমরা কঠিনের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের দিকে এগোবো। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের আমি আবার সংজ্ঞাটা কি লিখতে পারি? আমি তাহলে আবার লিখবো, অবস্থা পরিবর্তন ছিল তো, তাহলে এখানে কি লিখবো? আমি তাহলে লিখবো ক্ষেত্রফল পরিবর্তন। ক্ষেত্রফল পরিবর্তন। নিচে ছিল প্রাথমিক অবস্থা, তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো যে প্রাথমিক ক্ষেত্রফল। তাহলে আমি এখানে লিখবো প্রাথমিক ক্ষেত্রফল। আর তার পাশে ছিল উষ্ণতা পরিবর্তন, তাই তো? তাহলে আমি তাই লিখবো, তার পাশে ছিল উষ্ণতা পরিবর্তন। এবার আমি কি বলছিলাম? নিচে যারা থাকে তাদেরকে একক একক বলবো, তাহলে কি বলবো? একক ক্ষেত্রফলে, একক উষ্ণতা বৃদ্ধি পেলে, আমি তাই বলছি। কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, মানে এই যে বললাম একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে, এই যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল পরিবর্তন হয়, তাহলে যে পরিমাণ ক্ষেত্রফল পরিবর্তন বা প্রসারণ বলা উচিত আমাদের এখানে, যেহেতু আমরা প্রসারণ পড়ছি, যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ ঘটবে তাকেই ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলছি। মানে কিছুই পরিবর্তন হচ্ছে না এখানে, শুধু ক্ষেত্রফল কথাটা ক্ষেত্রফলের সময় বলবো, দৈর্ঘ্যের সময় দৈর্ঘ্য বলবো, আয়তনের সময় আয়তন বলবো, আর কিচ্ছু না। বোঝা গেল? আচ্ছা, এবার ক্ষেত্রফলকে আমরা এরিয়া বলতে পারি বা সারফেস এরিয়া বলতে পারি, সেই বেসিসে আমরা এস অথবা এ ধরবো। তো আমরা ধরছি যে আমরা সারফেস এরিয়া বলছি, তাহলে আমরা কি এস ধরছি। ঠিক আছে, তাহলে একটু এদিকে নিয়ে আসি। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে আমাদের আচ্ছা এটাকে আমরা বিটা বলি, বলা হয়নি যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে আমরা কি বলবো? বিটা। আর আয়তনকে কি বলবো? গামা। তাহলে আলফা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আমাদের বিটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এবং গামা হচ্ছে আমাদের আয়তন। ঠিক আছে, আলফা হচ্ছে আয়তন প্রসারণ, সরি, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে ধরি যে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, পেন কই আমার? সাদা পেন, এই যে। T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রাথমিক ক্ষেত্রফল S1, এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, যেখানে T2টা কি আমাদের বড়, মানে আগে 10 ডিগ্রি ছিল এখন 20 ডিগ্রি করে দিয়েছি, তাপমাত্রা বাড়াচ্ছি, তাহলে তখন গিয়ে কি হবে? আমাদের ক্ষেত্রফলটা বেড়ে যাবে, তাহলে কি আসবে? আমাদের S2। তাহলে T1 যদি T2 থেকে বড় হয়, তাহলে কি নিশ্চয়ই S2টা S1 এর থেকে বড় হয়ে যাবে, কারণ আগে যা ক্ষেত্রফল ছিল নিশ্চয়ই ক্ষেত্রফলটা বেড়েছে। ঠিক আছে,
তাহলে আমাদের ক্ষেত্র প্রসারণ বা ক্ষেত্রফল পরিবর্তনটা কি, মানে কতটা ক্ষেত্রফল বাড়লো। তাহলে আমি কি করব, আগে ধরি এখানে 10 মিটার স্কোয়ার ছিল, এখন 20 মিটার স্কোয়ার হয়েছে, তাহলে আমি কি করব 20 থেকে 10 বিয়োগ করব। তাহলে আমি কি করব S2 থেকে S1 বিয়োগ করব। আবার আগে ধরি 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন আমার 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তাহলে আমি কি করব 20 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ করব। তাহলে কি T2 থেকে T1 বিয়োগ করব। তাহলে উষ্ণতা পরিবর্তন কি হবে, T2 থেকে T1 বিয়োগ করছি। তাহলে আমাদের বিটা এর ফর্মুলা কি, বিটা এর ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তন মানে কি ডেল এস, এই যে ডেল মানে কি পরিবর্তন, আর এস মানে সারফেস এরিয়া বা ক্ষেত্রফল। প্রাথমিক ক্ষেত্রফল তার মানে কি S1, 1 মানে প্রাথমিক, 2 মানে অন্তিম, এবং ডেল টি মানে কি ডেল মানে পরিবর্তন, টি মানে টেম্পারেচার বা উষ্ণতা, তাহলে উষ্ণতা পরিবর্তন। তাহলে এখানে কি বলবো, ডেল এস মানে কি আমাদের S2 মাইনাস S1, তাহলে S2 মাইনাস S1, S1 এখানে পড়ে রয়েছে, আর ডেল টি মানে কি T2 মাইনাস T1। বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটাও কি আমাদের বিটা এর রাশিমালা, বিটা কি আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। আর গামা কি হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক। একইভাবে তাহলে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক করে নেবো, তাহলে আমাদের পুরো কঠিনের প্রসারণ গুণাঙ্ক গুলো হয়ে গেল। এতটাই ইজি, ওই জন্য বলেছিলাম যে এই চ্যাপ্টারটা খুব ইজি। কি আমাদের কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে সেটাকে আমরা কি ধরবো, গামা ধরবো, ঠিক আছে। কি পড়ছি, যে আয়তন পরিবর্তন ভাগ প্রাথমিক আয়তন গুণ উষ্ণতা পরিবর্তন, ঠিক আছে। তাহলে আমি কি করব, একক প্রাথমিক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে, এরকম ভাবে বলবো। তাহলে কি বলবো, কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন পরিবর্তন বা প্রসারণ ঘটে, তাকে ওই কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামা বলে। বোঝা গেল, খুবই ইজি এগুলো, খুবই ইজি। তাহলে আমি যদি বলি যে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটা কঠিনের প্রাথমিক আয়তন ছিল V1, এবার T2, যেখানে আমি T2টা বাড়িয়ে দিয়েছি, মানে 10 ছিল, এবার আমি 20 ডিগ্রি সেলসিয়াস করে দিয়েছি, মানে তাপমাত্রা বাড়ালাম। তাহলে আমার প্রথমে আয়তন যদি থাকে 10 মিটার কিউব, তাহলে এখন বেড়ে নিশ্চয়ই ওটা 20 মিটার কিউব, 25 মিটার কিউব, কিছু একটা বেড়েছে। তাহলে কি হবে, V2 হয়ে গেল। তাহলে T1 কি আমাদের প্রাথমিক উষ্ণতা, T2 আমাদের অন্তিম উষ্ণতা, যেখানে T2টা কি বড়। V1 আমাদের প্রাথমিক আয়তন, V2 আমাদের অন্তিম আয়তন। তাহলে T2 যেহেতু T1 এর থেকে বড়, নিশ্চয়ই তাহলে আমাদের V2 V1 এর থেকে বড় হবে, কারণ T2 কি আমাদের বড় তাপমাত্রা। তাহলে যখন তাপমাত্রা বাড়াবো তখন কি আয়তনটাও বৃদ্ধি পাবে। তাহলে আয়তন পরিবর্তন বা ডেল ভি কত হবে, V2 থেকে V1 বিয়োগ করে দেবো, তাহলেই পেয়ে যাবো। আর উষ্ণতা পরিবর্তন কত হবে, T2 থেকে T1 বিয়োগ করে দেবো, তাহলেই পাবো। বোঝা গেল। তাহলে আমি যদি গামা বলি, সেই গামার ফর্মুলা কি আসছে, আয়তন পরিবর্তন মানে কি ডেল ভি, প্রাথমিক আয়তন মানে কি V1, আর উষ্ণতা পরিবর্তন মানে কি ডেল টি। বোঝা গেল। তাহলে এর আমি যদি ফর্মুলা বানাতে যাই, তাহলে সেই ফর্মুলাটা কি আসবে, আর ফর্মুলাটা আসবে যে গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1, আর ডেল টি মানে কি T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে এটাই কি হয়ে গেল আমাদের গামার ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, তাহলে এটাই কি আমাদের রাশিমালা। বোঝা গেল। তাহলে আমাদের সমস্তগুলো হয়ে গেল। এবার আমরা যদি এর এককগুলো আরেকবার ভাবতে চাই, যে এদের আমি কি বলেছি, গ্যারেন্টি কোশ্চেন ইন মাধ্যমিক 2026, এই পার্ট থেকে একটা কোশ্চেন আসবে, নাহলে আরেকটা জিনিস আছে যেটা আমাদেরকে বলা হয় তাপের পরিবাহিতাঙ্ক। এই দুটোর এককের মধ্যে একটা একক বা দুটো একক তো আসবেই আসবে। হয় যদি ওইটা দিতে পারে 1 নম্বরে, আর এইটা এমসিকিউতে দিয়ে দিল, মোট 2 নাম্বার 3 নাম্বার 1 নাম্বার পেয়েই যাবো আমি এই পার্ট থেকে। কি, প্রসারণ গুণাঙ্কের একক, যে কোনো প্রসারণ গুণাঙ্ক। আলফা মানে কি, আলফা মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বিটা মানে কি আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। গামা মানে কি আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে যে কোনো প্রসারণ গুণাঙ্ক আছে তো নামে, নামে যদি থাকে প্রসারণ গুণাঙ্ক, এসআই একক তার কি হবে, তার এসআই একক হবে, তার এসআই একক হবে কেলভিন ইনভার্স, তার এসআই একক হবে কেলভিন ইনভার্স। ঠিক আছে, পুরো ঘেজে মেজে হয়ে গেল, এখানটা কেটে দিই একটু, তাহলে পেন, এটা কি কেলভিন ইনভার্স। এবং অন্যান্য একক যদি বলে তাহলে কি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। কি করে আসছে এটা আরেকবার বুঝিয়ে দিই। যদি আমি বলি বিটা, বিটার একক কি, মানে ফর্মুলা কি ডেল এস বাই ডেল ওয়ান বাই ডেল টি। এবার ডেল এস মানে কি, ডেল এস মানে হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তন। তা ক্ষেত্রফলের একক কি হতে পারে, হয়তো মিটার কিউব হতে পারে, সরি মিটার স্কোয়ার হতে পারে, বা সেন্টিমিটার স্কোয়ার হতে পারে। S1 মানে কি প্রাথমিক ক্ষেত্রফল, তাহলে তার একক কি হবে মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার। এবং ডেল টি মানে কি উষ্ণতা পরিবর্তন, তাহলে তার একক হবে কেলভিন এসআই তে। তাহলে মিটার স্কোয়ার কেটে গেল, 1 ভাগ কেলভিন মানে কি কেলভিন ইনভার্স। এবার আমি যদি উষ্ণতার এককটা কেলভিনের জায়গায় ডিগ্রি সেলসিয়াস ধরি, কেলভিনের জায়গায় আমরা ধরছি ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে 1/ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এবং আমি যদি এখানটা ফারেনহাইট ধরি, তাহলে কি হবে ফারেনহাইট ইনভার্স। তাহলে এইভাবে আসছে। আচ্ছা, আয়তনটা কি করে আসছে, আয়তনও কিভাবে আসবে, ফর্মুলাটা বসিয়ে দেখো, তাহলে নিজেই বুঝতে পারবে। তাহলে
আমি যদি এই জায়গাটা ক্লিন করি, ক্লিন করার পর আমি গামা এর ফর্মুলা লিখছি। গামা এর ফর্মুলা কি দাঁড়ায়? গামা এর ফর্মুলা হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ভি ওয়ান ইন্টু ডেল টি। ডেল ভি মানে কি? ডেল ভি মানে হচ্ছে আমাদের আয়তন পরিবর্তন বা আয়তন প্রসারণ। তাহলে সেটা কি আসবে? মিটার কিউবে আসতে পারে বা সেন্টিমিটার কিউবে আসতে পারে। আমাদের ভি ওয়ান মানে কি? প্রাথমিক আয়তন। তাহলে কি হবে? সেম মিটার কিউব বা সেন্টিমিটার কিউবে আসবে। এবং ডেল টি মানে আবারও কি? আমাদের তাপমাত্রা পরিবর্তন। তার মানে কি? কেলভিনে আসবে। তাহলে মিটার কিউব কেটে গেল, 1/কেলভিন মানে কি? কেলভিন ইনভার্স। ব্যাস, এভাবেই আসছে। এবার আমি যদি এরকম ভাবে মাত্রা বার করতে বলি, একই আসবে মাত্রা। কি আমাদের ডেল ভি মানে কি? তাহলে আমাদের আয়তন পরিবর্তন, তার মানে তার মাত্রাটা কি হবে? তার মাত্রা হবে এল কিউব। প্রাথমিক আয়তন, তাহলে তার মাত্রাও কি হবে? এল কিউব। আর তাপমাত্রার মাত্রা কি? তাপমাত্রার মাত্রা হচ্ছে বড় হাতের কে বা বড় হাতের থিটা। তাহলে কি হবে? এল কিউব কেটে যাবে, 1/কেলভিন, সরি 1/কে। তাহলে কি হবে? কে ইনভার্স বা থিটা ইনভার্স। তাহলে এটা হচ্ছে আমাদের মাত্রা। বোঝা গেল? আমরা তাপমাত্রাকে কে ধরতে পারি অথবা থিটা ধরতে পারি। এই অবধি হয়ে গেল। তাহলে আমাদের এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেল, যেটা কঠিনের প্রসারণ গুণাঙ্ক। প্রসারণ গুণাঙ্ক বললেই তার এসআই একক হবে কেলভিন ইনভার্স, অন্যান্য একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ফারেনহাইট ইনভার্স, এবং মাত্রা হবে কে ইনভার্স বা থিটা ইনভার্স। ব্যাস, এই পার্ট থেকে একটা কোশ্চেন আসবেই আসবে। পার্ট সেটা কি? কার বেশি কার কম? কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। মানগুলো আমাদের মনে রাখা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এদের অর্ডারগুলো মনে রাখতে হবে যে কার বেশি কার কম। যেমন হীরের সব থেকে কম, অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি এই লিস্টে। তাহলে হীরের থেকে বেশি কার? ইনভারের থেকে বেশি কার? ইস্পাতের থেকে বেশি কার? লোহার থেকে বেশি কার? তামার থেকে বেশি কার? রূপার থেকে বেশি হচ্ছে পিতলের থেকেও বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের। এল মানে কি? অ্যালুমিনিয়ামের চিহ্ন এল, অ্যালুমিনিয়ামের চিহ্ন এল, অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 27 এবং পরমাণু ক্রমাঙ্ক 13। মনে করিয়ে দিলাম যে পর্যায় সারণী এখনো রিভাইজ করা হয়নি। আচ্ছা, তাহলে কিরকম কোয়েশ্চেন আসে এখান থেকে? তামা, ইনভার ও হীরের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ সর্বাধিক? কোথা থেকে পাবো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে পাবো, কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কামই তো এটা যে দৈর্ঘ্য প্রসারণের পরিমাণটা কত সেটা নির্ধারণ করা। ঠিক আছে? তাহলে আমি আলফার ক্রম ভাববো। তাহলে আলফার ক্রম কি? আমাদের এখান থেকে খুঁজবো যে কোথায় কোথায় আছে। তাহলে তামা, ইনভার আর হীরে। তাহলে এই যে হীরে, এই যে ইনভার আর এই যে তামা। তার মানে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো যে প্রথমে আছে হীরে, তার থেকে বেশি হচ্ছে আমাদের ইনভার, আর ইনভার থেকে বেশি হচ্ছে কার? তামার। এবার জিজ্ঞাসা করেছে কি দৈর্ঘ্য প্রসারণ সর্বাধিক কার? তাহলে সর্বাধিক কার হচ্ছে? তামার। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে তামা। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, তাহলে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে আমাদের তামা। তামাটা কি আমাদের উত্তর, কারণ এ কি সব থেকে বেশি। তাহলে শুধু তামা লিখলেই হয়ে যাবে, আমি করে দেখালাম। আচ্ছা, এরপরে আছে উষ্ণতা বৃদ্ধিতে ইনভার, এফি, সিইউ, এল এর মধ্যে কে সর্বনিম্ন বৃদ্ধি পায়। তাহলে আমি খুঁজি যে কোথায় কোথায় আছে। তাহলে আমাকে বলছে এফি, এফি মানে কি? লোহা। তাহলে এই যে লোহা। সিইউ মানে হচ্ছে তামা। এল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম। এবং ইনভার কই? এই যে ইনভার। এর মধ্যে বলছে সর্বনিম্ন বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়া মানে কি? প্রসারণ ঘটা। বৃদ্ধি পায় মানে কি? প্রসারণ। তাহলে আমি কোথায় দেখবো? প্রসারণ গুণাঙ্কের মধ্যে দেখবো তো। তাহলে সর্বনিম্ন প্রসারণ মানে সব থেকে কম প্রসারণ কে পাচ্ছে? আমাদের ইনভার পাচ্ছে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে ইনভার। বুঝা গেল? এরপর কি আছে? এরপর আমাদের কিছু থিওরিটিক্যাল প্রশ্ন। যে প্রশ্নটা কি জিজ্ঞাসা করে? যে প্রশ্নটা আমাদের কাছে জিজ্ঞাসা করে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 16.7 পার ডিগ্রি সেলসিয়াস, এটা বলতে কি বোঝো? তো এই যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো বোঝার একটা সব থেকে সহজ বিষয় হচ্ছে একটা কনসেপচুয়াল জিনিস বোঝা। যে আমি যদি বলি একটা লেজের প্যাকেট 5 রুপিস, 5 রুপিস পার প্যাকেট, এর মানেটা কি? তার মানে হচ্ছে যে একটা প্যাকেটের দাম 5 টাকা। তার মানে এই যে স্ল্যাশ দিয়ে যেটা লেখা হয়, এই স্ল্যাশের এপাশে কি লেখা হয়? যে এই একটা প্যাকেটের দাম এত টাকা। এরকম ভাবে এটাকে রিড আউট করা হয়। তো এক্স্যাক্টলি এই লজিকটাই আমরা এখানেও কাজে লাগাবো। কি করে লাগাবো? দেখাচ্ছি এক্ষুনি। তো আমাদেরকে কি দিয়েছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা ইজ ইকুয়াল টু 16.7 গুণ 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এবার এই ডিগ্রি সেলসিয়াস ইনভার্স মানে কি? 1/, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তার মানে এটাকেই এরকম ভাবে লেখা যায় যে ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি? যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়ে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বৃদ্ধি পায়, তাহলে এত অংশ কি দৈর্ঘ্য প্রসারণ ঘটবে বা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এটা কি হবে? তাহলে দৈর্ঘ্য প্রসারণ ঘটবে বা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে আমি এটার উত্তর কি করে দেব? আমি এর উত্তরটা বলবো যে তামার দৈর্ঘ্য বলেছে তো, তাহলে আমি কি বলবো? যে কোনো তামার দণ্ডের উষ্ণতা কত বাড়াবো? 1 ডিগ্রি বাড়াবো। যদি 1 ডিগ্রি বাড়ানো হয়, তাহলে উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়, তাহলে
তার যে প্রাথমিক দৈর্ঘ্য কেন বলছি, যাতে প্রথম থেকে কি বলা হয় যে বোঝা যায় যে এতটা দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার প্রাথমিক দৈর্ঘ্যের কত অংশ বৃদ্ধি পাবে, এই সামনের সংখ্যাটার অংশ বৃদ্ধি পাবে, তাহলে 16.7 গুণ 10⁻⁶ অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে বোঝা গেল যে এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ এই যে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তার মানে কি পার ডিগ্রি সেলসিয়াস, তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি আমি বাড়াই, তাহলে আমার প্রাথমিক যে দৈর্ঘ্য তার এত অংশ কি বৃদ্ধি পাবে। এটাই আমাকে গুছিয়ে লিখতে হবে, আর কিচ্ছু না। বোঝা গেল? তাহলে কনসেপচুয়ালি বুঝলে কি আমি এই উত্তরগুলো বুঝে লিখতে পারবো। যেরকম এই প্রশ্নটা কি, একটি কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক এত বলেছে, তাহলে যে কে ইনভার্স তার মানে কি, তার মানে হচ্ছে 12.3 গুণ 10⁻⁶ পার কেলভিন। তার মানে কি, তার মানে হচ্ছে যে 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করলে এত গুণ কি প্রাথমিক আয়তন বৃদ্ধি পাবে। তাহলে কি বলবো, ওই কঠিনের, এখানে তো মেনশন করিনি কোন কঠিন, তাহলে বলবো ওই কঠিনের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করলে তার আয়তন প্রাথমিক আয়তনের এত অংশ বৃদ্ধি পায়। বোঝা গেল? আচ্ছা, এরপর কি বলেছে, লোহা, ইনভার, তামা এর দৈর্ঘ্য প্রসারণের ক্রম লেখো। ক্রম মানে কি, ক্রম মানে হচ্ছে আগে পরে করে লিখতে হয়। এবার ওই ইনভার ছিল সবার পিছনের দিকে, তারপর ছিল হচ্ছে আমাদের লোহা, তারপর ছিল আমাদের তামা, তারপর আমাদের অ্যালুমিনিয়াম ছিল। তাহলে ক্রমটা কি এরকম ছিল, ঠিক আছে? তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে আমাদের আলফা সব থেকে কম ইনভারের, তারপর লোহার, তারপর তামার সব থেকে বেশি। কারণ বলেছে দৈর্ঘ্য প্রসারণ মানে কি আলফা এর ক্রম লিখতে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, সেটাই তো দৈর্ঘ্য প্রসারণকে ডিনোট করে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমাদের কি শেষ, আমাদের তাহলে হয়ে গেল কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। আচ্ছা, এখান থেকে একটা সম্পর্ক আমাদের মনে রাখতে হয়, ঠিক আছে? সম্পর্কটা কি, আমাদের যে প্রসারণ গুণাঙ্কগুলো তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, কি আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাদের মধ্যে এই একটা সম্পর্ক আছে, কি আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। তাহলে কে শব্দে বড় হচ্ছে, গামার 3 ভাগ করলে তবে কি আমি আলফা পাই, তার মানে কি গামা শব্দে বড়, বিটার 2 ভাগ করলে আলফা পাই, তার মানে তার থেকে বিটা ছোট হয়, আর আলফা কি সব থেকে ছোট, ঠিক আছে? তাহলে এইটা আমাকে মনে রাখতে হবে যে আমাদের কঠিনের কঠিনের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রসারণ গুণাঙ্ক, সেই প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক কি। তাহলে প্রসারণ গুণাঙ্ক 3 প্রকার, একটা আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একটা বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, একটা গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। আচ্ছা, এবার আমরা কিসের চলে যাব, এবার আমরা চলে যাব তরলের প্রসারণে। এইবার তরলের কি নিজের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এইসব কিছু থাকে না। তরল তো এমন একটা পদার্থ যার নিজস্ব আকার আকৃতি নেই, সে যে পাত্রে চলে যায় সেই পাত্রের আকার ধারণ করে। আমি বোতলে রাখলে বোতলের মতো হয়ে যাবে, আমি গামলায় রাখলে গামলার মতো হয়ে যাবে, আমি হাঁড়ির মধ্যে রাখলে হাঁড়ির মতো হয়ে যাবে। তার মানে তরলের প্রসারণ কোথাও না কোথাও সেই পাত্রের প্রসারণের উপর নির্ভর করছে। তাহলে যখন আমি তরলের প্রসারণ পড়ব, তখন আমি পাত্রের প্রসারণটাকে কনসিডার করব নাকি পাত্রের প্রসারণটাকে কনসিডার করব না, সেটাও একটা বড় ফ্যাক্ট করবে। গট ইট? তাহলে আমি যদি আজ বলি যে আমি পাত্রটাকে কনসিডার করব না, তার মানে আমি কি পুরোপুরি তার প্রসারণটাকে মাপতে পারলাম না, তাহলে কি ওটা প্রকৃত প্রসারণ হবে না, তাহলে তখন ওটা কি বলবো, তখন তাকে বলবো আপাত প্রসারণ গুণাঙ্ক। কিন্তু আমি বলছি যে আমি পাত্রটা কতটা প্রসারিত হয়েছে সেটাকেও আমি কনসিডার করব, তাহলে কি আমি এবার পুরো রিয়েল প্রসারণটাকে নিচ্ছি, হ্যাঁ, তাহলে তখন আমি তাকে কি বলবো, তখন আমি তাকে প্রকৃত প্রসারণ বলবো। তাহলে এই ভিত্তিতে আমাদের তরলের প্রসারণ ক প্রকার, দু প্রকার, একটা হচ্ছে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ, ঠিক আছে? তাহলে তরলের প্রসারণ কি, তরলের প্রসারণ বলতে তার কি দৈর্ঘ্য প্রস্থ আছে, দৈর্ঘ্য ক্ষেত্র এইসব হয় না। তাহলে তরল মেইনলি কি তার আয়তন, তাহলে তরলের আমি যখন বলবো যে তরলের প্রসারণ, তার মানে আমি কি বলতে চাইছি, আয়তন প্রসারণ। তাহলে তরলের এই যে আয়তন প্রসারণ সেটা হয় আপাত হবে, মানে আমি পাত্রটাকে কনসিডার করব না, পাত্রকে আমি গ্রাহ্য করব না, পাত্রের কতটা প্রসারণ হচ্ছে। আর একটা প্রকৃত প্রসারণ, যেখানে আমরা পাত্রকে কনসিডার করব যে পাত্রটা কতটা প্রসারিত হচ্ছে। তাপ পেলে তো পাত্রটা তার দৈর্ঘ্য প্রসারণ হবে, তার ক্ষেত্রফল প্রসারণ হবে, পাত্রেরও তারা প্রসারণ করবে, সেই পাত্রের প্রসারণকে আমি যদি না ধরে প্রসারণটা ক্যালকুলেট করি যে তরলের প্রসারণ কতটা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে আপাত। এবং সত্যি সত্যি আমি তো দেখতে গেলে পাত্রেরও প্রসারণ করছে, তরলেরও প্রসারণ করছে, দুটোকেই যদি আমি কনসিডার করি তাহলে সেটা হচ্ছে আমাদের প্রকৃত প্রসারণ। তাহলে আপাত প্রসারণকে আমরা ইংরেজিতে বলি অ্যাপারেন্ট এক্সপেনশন, এবং প্রকৃত প্রসারণকে আমরা বলি রিয়েল এক্সপেনশন। দেখেই বোঝা যাচ্ছে যে আমি ইংরেজিতে বেশি লিখি, তাই জন্য আমার ইংরেজির হ্যান্ড রাইটিং ভালো, কিন্তু বাংলার হ্যান্ড রাইটিং এর সাথে তোমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ আমার বাংলা হ্যান্ড রাইটিং অতটা ভালো না, ঠিক আছে? আচ্ছা, এবার সবার ফার্স্ট যেটা ছিল কি, তরলের আপাত প্রসারণ। আপাত প্রসারণ মানে অ্যাপারেন্ট এক্সপেনশন ছিল, তাহলে ওটা কি বলবো, ওটা আমরা বলবো যে, কালারটা চেঞ্জ করে নিই, যে
পাত্রে নিয়ে তরলকে উত্তপ্ত করা হচ্ছে, মানে আমি যে পাত্রটার মধ্যে নিয়ে তরলটাকে উত্তপ্ত করছি, সেই পাত্রের প্রসারণকে আমরা যদি অগ্রাহ্য করি, মানে আমি পাত্রের কতটা প্রসারিত হচ্ছে সেটা আমি দেখবো না, পাত্রের প্রসারণকে আমি অগ্রাহ্য করছি, তাহলে তরলের যে প্রসারণ ঘটবে তাকে বলবো তরলের আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট এক্সপ্যানশন। বোঝা গেল? তাহলে যে পাত্রে নিয়ে করছি, আমি হাঁড়িতে নিয়ে কড়াইতে নিয়ে করছি, যে পাত্রটার মধ্যেই নিয়ে করছি, তরলটাকে উত্তপ্ত করছি, সেই পাত্রটা কতটা প্রসারিত হচ্ছে সেটা আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করছে শুধুমাত্র তরলটা কতটা প্রসারিত হচ্ছে। সেই রকম প্রসারণকে আমরা বলবো তরলের আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট এক্সপ্যানশন। ঠিক আছে? এবং প্রকৃত প্রসারণ তাহলে কি হবে? কোনো তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হচ্ছে সেই পাত্রের প্রসারণকে তরলের প্রসারণের সাথে যদি আমরা যুক্ত করি, মানে আমাদের এই যে প্রকৃত প্রসারণ সেটা কি করে পাবো আমরা? তরলের প্রকৃত প্রসারণ কার হয়? তরলের জন্য। তাহলে সেটা আমি কি করে পাবো? এক তো হচ্ছে তরলের আপাত প্রসারণ, মানে পাত্রকে ছেড়ে তরলটা কতটা প্রসারিত হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে, তার সাথে সাথে পাত্রটা কতটা প্রসারিত হচ্ছে, তাহলে কি পাত্রের প্রসারণ। বোঝা গেল? তাহলে প্রকৃত প্রসারণ কি করে পাবো? এক তো আমি তরলটা কতটা প্রসারিত হচ্ছে সেটা দেখবো, এবং তার সাথে সাথে পাত্রটাও কতটা প্রসারিত হচ্ছে সেটাকেও যোগ করে দেবো। তাহলে কি, কোনো তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে তরলের আপাত প্রসারণের সাথে যুক্ত করলে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে বলি তরলের প্রকৃত প্রসারণ বা রিয়েল এক্সপ্যানশন। মানে তরলটা পাত্র বাদ দিয়েও কতটা প্রসারিত হয়েছে এবং পাত্রটাও কতটা প্রসারিত হয়েছে, দুটোকে যখন আমরা যুক্ত করব তখন আমরা কি তরলের প্রকৃত প্রসারণ পাবো। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা তাহলে তার প্রসারণ গুণাঙ্ক পড়বো। প্রসারণ গুণাঙ্ক মানে কতটা প্রসারিত হচ্ছে সেটা। তাহলে কি, কোনো তরলের ওই একই রকম ডেফিনেশন, কোনো তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কারণটা ভাগে থাকে, প্রতি একক আয়তনে ভাগে থাকে, যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে আপাতন প্রসারণ গুণাঙ্ক বলে। আপাতন প্রসারণ গুণাঙ্ককে এবার আমরা কি ধরি? গামা এ। এ মানে কি? অ্যাপারেন্ট। তাহলে গামা মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং এ মানে কি? অ্যাপারেন্ট। ঠিক আছে? তাহলে এটা কি আমাদের আপাত প্রসারণ গুণাঙ্ক কার হয়? তরলের হয়। তা আমরা ধরে নিই, ধরি আমাদের যে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সেই T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের তরলের প্রাথমিক আয়তন কত ছিল? V1 ছিল, মানে প্রথমে তরলটার আয়তন ছিল V1। এবার T2 ডিগ্রি সেলসিয়াস করেছি, মানে আমি কি তাপমাত্রাটা বাড়িয়েছি, T2 কি আমাদের বড় T1 এর থেকে, মানে 10 ডিগ্রি ছিল এবার 20 ডিগ্রি করেছি, তাহলে আমাদের তরলটা বাড়বে, পাত্রটা অবভিয়াসলি বাড়বে, কিন্তু আমি পাত্রকে কনসিডার করছি না, শুধু তরল কতটা বাড়ছে দেখছি, মানে তরলের আপাত আয়তন দেখছি। তাহলে তরলের আপাত আয়তন তখন কি হবে? V2 প্রাইম। কেন প্রাইম দিলাম? যাতে বোঝানো যায় যে এটা পুরোপুরি আয়তন না, এটা শুধুমাত্র তরল কতটা বাড়ছে, মানে তরলের আপাত আয়তনটা দেখছি আমরা। তাহলে এটা কি V2 প্রাইম। তাহলে আমরা বলতে পারি যে তরলের আপাত, তাহলে অবভিয়াসলি V2 প্রাইম আমাদের কি V1 এর থেকে বড় হবে। এবার তরলের যে আপাত প্রসারণ, তাহলে সেটা আমি কি করে বার করবো? সেখানেও আমি প্রাইম দেবো। তাহলে আপাত প্রসারণ কত হবে? V2 থেকে V1 বিয়োগ করে দেবো। এবং প্রাথমিক আয়তন কি ছিল? V1। এবং উষ্ণতা পরিবর্তন কত হবে? প্রথমে T1 ছিল, পরে T2 করেছি, তাহলে কি হবে? T2 থেকে T1 বিয়োগ করবো। তাহলে একইভাবে আমার কি আসবে? আমি যখন আমার বার করব গামা এ, মানে কি আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক কার? তরলের কি আপাত প্রসারণ গুণাঙ্ক। সেটা কি হবে? আমাদের আয়তন পরিবর্তন। কোন আয়তন? আপাত আয়তন পরিবর্তন। নিচে কি হবে? প্রাথমিক আয়তন, আর এদিকে কি হবে? উষ্ণতা পরিবর্তন। তাহলে এখানে আমি কি বসাবো? আমি শুধু দেখে দেখে মানগুলো বসিয়ে দেবো। কি আমাদের ডেল ভি ড্যাশ মানে কি? আপাত আয়তন প্রসারণ, সেটা কি হবে তাহলে আমাদের? V2 মাইনাস V1। V1 তো V1 এর মধ্যে থাকবে, আর ডেল টি মানে কি? উষ্ণতার পরিবর্তন, তাহলে কি হবে? T2 মাইনাস T1। যেরকম ভাবে আগেরগুলো করেছিলাম সেরকম ভাবে এটা আসবে, বক্স করে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের? এই আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। একক কি হবে? লাস্টে প্রসারণ গুণাঙ্ক আছে মানেই এসআই হচ্ছে কেলভিন ইনভার্স, অন্যান্য হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে? ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। মাত্রীয় সংকেত বা মাত্রা কি হবে আমাদের? কে ইনভার্স বা থিটা ইনভার্স। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি প্রকৃত প্রসারণ গুণাঙ্কতে। একই জিনিস, কোন তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যেহেতু ওগুলো ভাগে থাকে, যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে? এবার প্রকৃত মানে কি? রিয়েল। তাহলে আমি কি বলবো? গামা। গামা কেন বলছি? কারণ এগুলো তো আয়তন প্রসারণ হচ্ছে, তাহলে গামা, এবং রিয়েলের জন্য আর, তাহলে গামা আর। ঠিক আছে? তাহলে এবার ধরি যে কোনো T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট কোনো ভরের যদি তরল নেওয়া হয় তার আয়তন যদি হয় V1, এবং T2 ডিগ্রি সেলসিয়াসে তার প্রকৃত আয়তন, প্রকৃত আয়তন মানে কি? ওই আয়তনটা সত্যি সত্যি কতটা বাড়লো তরলের আয়তনটা, এবং পাত্রের প্রসারণ কতটা ঘটলো, দুটোকে আমি যোগ করার পর যেটা পাচ্ছি মানে V2। তাহলে T1 এ ছিল V1, T2 তে হয়ে গেল V2। T2 তো আমার T1 এর থেকে বড়, তাহলে V2 কি হবে? V1 এর থেকে বড় হবে। তাহলে আমাদের প্রকৃত প্রসারণ বা ডেল ভি কি হবে? V2 থেকে V1 বাদ দিয়ে দেবো। প্রকৃত আয়তন প্রসারণ, আয়তন কতটা বাড়ছে। এবং উষ্ণতা পরিবর্তন কি হবে?
আমাদের প্রথমে T1 ছিল, পরে T2, তাহলে কি হবে T2 থেকে T1 বাদ দিয়ে দেবো। অনেকবার করা আছে, এগুলো এবার বোঝাই যাবে খুব সহজে। তাহলে আমাদের গামা আর সেটার ফর্মুলা কি হবে, কতটা আমার আয়তন পরিবর্তন হয়েছে, মানে অবস্থা পরিবর্তন, নিচে প্রাথমিক অবস্থা আর এখানে কি উষ্ণতা পরিবর্তন। তাহলে এখান থেকে আমার ফর্মুলাটা কি আসছে, গামা আর ডেল ভি মানে কি V2 মাইনাস V1, V1 তো V1 এর জায়গায় আছে, আর ডেল টি মানে কি T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, আমাদের ফর্মুলা হয়ে গেল। তাহলে এটাকেও আমরা বক্স করে দেবো, এটা কার ফর্মুলা হয়ে গেল, আমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। একক কি হবে, সেই একই, আমাদের এসআই বললে আমরা বলবো যে কেলভিন ইনভার্স, এবং অন্যান্য যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ফারেনহাইট ইনভার্স। বোঝা গেল। মাত্রি সংকেত যদি জিজ্ঞাসা করে, ডাইমেনশনাল ফর্মুলা, তাহলে আমরা কি বলবো, হয় সেটা আমরা বলবো কেলভিন ইনভার্স, সরি মাত্রাতে কে বলা হয়, নট কেলভিন, এবং থিটা ইনভার্স। ঠিক আছে, কে মানে কেলভিন যখন আমরা একক বলছি, আর এই কেটা মাত্রা বোঝাতে কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা এবারে একটা নোট আছে কি, আমাদের তরলের প্রকৃত প্রসারণ যেটা, সেই তরলের প্রকৃত প্রসারণ সবসময় আপাত প্রসারণের থেকে বেশি হবে, স্বাভাবিক। ওখানে তো আমি দুটোকে যুক্ত করছি, তরলের সত্যি সত্যি কতটা হচ্ছে মানে আপাত প্রসারণ, তার সাথে পাত্রের প্রসারণটাকে যুক্ত করছি, তাহলে বেশিই হবে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা আমার বেশি হবে কি তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে। এখানে তরলটাই মুছে গেছে, তরলের, তাহলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে বেশি হবে। তাহলে আমি বলতে পারি যে গামা আর সেটা গামা এর থেকে বেশি। তাহলে আমি যদি অনুপাত বার করি, গামা এটাকে যদি এদিকে পাঠিয়ে দিই, তাহলে কি হবে, এরকম হবে। তার মানে গামা আর আর গামা এর অনুপাতটা সবসময় একের থেকে বেশি হবে। এবার যদি আমি কোনো কারণে আমার এমসিকিউতে দেয় এটা উল্টে, মানে গামা এ বাই গামা আর, আমি কি করলাম এই অনুপাতটাকে উল্টে দিলাম, তাহলে যদি কখনো এরকম অনুপাত উল্টে যায় তাহলে এই চিহ্নটা উল্টে যায়, তাহলে সেটা কি হবে, লেস দ্যান 1 হয়ে যাবে। তাহলে আমাকে যদি কখনো বলে যে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত মানে এইটা, সেটা একের থেকে ছোট না বড়, তাহলে একের থেকে ছোট। কিন্তু যদি বলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের অনুপাত, তাহলে আমরা বলবো বড়। বোঝা গেল, ওপরে কে আছে তার উপর ডিপেন্ড করছে, যদি ওপরে প্রকৃত থাকে তাহলে ওপরে বড় জিনিস আছে, তাই কি একের থেকে বড়। যদি ওপরে আপাত থাকে তাহলে আপাতত ছোট হয়, তাহলে কি হবে, তখন একের থেকে ছোট হয়ে যাবে। বোঝা গেল। আচ্ছা এবার এখানেও যদি ওরকম প্রশ্ন জিজ্ঞাসা করে, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝে, তাহলে এই যে কথাটা বলা হয়েছে যে 18.18 গুণ 10⁻⁻5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এর অর্থ কি, তাহলে আমি বলতে পারি না 18.18 গুণ 10⁻⁻5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স মানে কি পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি বলবো যে 1 ডিগ্রি বাড়ালে এত অংশ কি আমার আয়তন পারদের সত্যি সত্যি বেড়ে যাবে। প্রকৃত প্রসারণ বলেছে, তাহলে কি বলবো, প্রকৃত আয়তন বেড়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে পারদের প্রকৃত আয়তন এত অংশ বৃদ্ধি পাবে। অথবা আমি এরকম না বলে আমি আরো ভাঙিয়ে দেখালাম যে প্রথমে যদি আমার 1 ml থাকে তাহলে কি পরে এত ml হয়ে যাবে, 1কে এত দিয়ে গুণ করলে এত অংশ বৃদ্ধি পেলে কি হবে, একের সাথে এইটা গুণ হলে তাই আসবে। তাহলে আমি কি বলতে পারি যে 1 ml পারদের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ালে পারদের প্রকৃত প্রসারণ হয় এত ml। বোঝা গেল। এর সাথে যদি আমি এই সংখ্যাটা গুণ করি তাহলে একের সাথে এই সংখ্যাটা গুণ করলে তাই তো আসবে, তাই জন্য এই সংখ্যাটাই বসছে। বোঝা গেল। আচ্ছা তাহলে আমাদের তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক শেষ, তাহলে তরলের গুণাঙ্কও শেষ হয়ে গেল। কঠিনের কতগুলো গুণাঙ্ক ছিল, তিনটে, একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, একটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, একটা আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। তরলের জন্য কটা ছিল, দুটো, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ, একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর। এবার আসবো আমরা গ্যাসীয়তে, তাহলে গ্যাসীয়র কতগুলো হবে, গ্যাসীয়রও হবে দুটো। ঠিক আছে, কি এবার চাপ উষ্ণতা বা উভয়ের মানে চাপ এবং উষ্ণতা দুটোই আমরা পরিবর্তন করছি, তাহলে এই সকল জিনিসগুলো পরিবর্তন করলে যেগুলো, এগুলো কি আমাদের অবস্থা অপেক্ষক। তো চাপ বা উষ্ণতা আমি যদি পরিবর্তন করি বা দুটোই পরিবর্তন করি, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তাহলে খুব পরিবর্তিত হয়। তরলের মতো গ্যাসেরও কোনো নির্দিষ্ট আকার আয়তন নেই, তাহলে এরূপ আয়তন পরিবর্তনকে গ্যাসের প্রসারণ বলা হয়। তাহলে এর ক্ষেত্রেও কি আমরা আয়তন পরিবর্তন বা চাপ পরিবর্তন দেখি এখানে। ঠিক আছে, তাহলে এর টাইপ কি কি হয়, আমাদের তাপীয় প্রসারণ গ্যাসের জন্য ক প্রকার হয়, দু প্রকার, একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ যেটা আমরা ডিটেলসে পড়বো, আর একটা স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ, তাহলে দু প্রকার হয়। তাহলে একটা গ্যাসের তাপীয় প্রসারণ ক প্রকার হয়, একটা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, একটা স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ। আমরা কোনটা পড়বো, আমরা 1 নম্বরটা পড়বো ডিটেলসে। তাহলে আমাদের কি আসছে, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, মানে গুণাঙ্ক বলছি তার মানে কি স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ কতটা হবে তার পরিমাণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যদি আজ বলি যে কোন পেনটা নেওয়া যায়, এটা ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা ভি নট এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা ভিটি হয়ে গেল। তাহলে 0 থেকে টি তো আমি বাড়ালাম তাপমাত্রাটা,
প্রথমে 0 ছিল, এখন হয়তো 100 ডিগ্রি করে দিয়েছি বা 10 ডিগ্রি করেছি, 20 ডিগ্রি করেছি, তাহলে তাপমাত্রাটা কি আমি বাড়ালাম, টিটা কি আমার 0 থেকে বড়, ঠিক আছে? তাহলে তাপমাত্রা বাড়ালে আমার কি হবে, আয়তনটাও বৃদ্ধি পাবে। তাহলে আমি কি বলবো এখান থেকে, যে ভিটিটাও কি আমার ভি নটের থেকে বড়। বুঝা গেল? আমি মুছে দিচ্ছি যাতে ঘিজিমিজি না মনে হয়, কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে কি হবে, ঠিক আছে? তাহলে বা এখানে লিখে দিই যে ভিটিটা তাহলে কি হবে, ভি নটের থেকে বড় হবে। এইবার আমার তাহলে আয়তন কতটা বাড়লো, প্রথমে ভি নট ছিল, এখন ভিটি হয়ে গেছে, তাহলে কি করবো, ভিটির থেকে ভি নট বিয়োগ করতে হবে। আচ্ছা, প্রাথমিক আয়তন কত ছিল, প্রাথমিক আয়তন মানে প্রাথমিক উষ্ণতা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তখন আয়তন কত ছিল, ভি জিরো, তাহলে আমি কি বলবো, ভি নট বা ভি জিরো। এবং উষ্ণতা পরিবর্তন কত, 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি হচ্ছে, মানে 0 থেকে 10 ডিগ্রি হচ্ছে, তাহলে কি করবো, 10 থেকে 0 বিয়োগ করবো, মানে টি থেকে 0 বিয়োগ করতে হবে, তার মানে কি টি। বুঝে গেল? তাহলে আমি যদি এখন বলি যে আমি এর ফর্মুলা বলতে চাই, তাহলে আমি ফর্মুলা কি বলবো, গামা বি মানে ডেল ভি ডিভাইডেড বাই ভি ওয়ান ইন্টু কি হয়, ডেল টি, এটাই আমাদের ফর্মুলা হয়। গ্যাসেরও তো আয়তনই প্রসারণ গুণাঙ্ক বেরোয়। তাহলে আমি যদি এর মানটা বসাই আজ, তাহলে মানটা বসালে আমার এর ফর্মুলাটা কি আসবে, গামা পি ইজ ইকুয়াল টু ডেল ভি মানে কি, ডেল ভি মানে ভিটি মাইনাস ভি নট, ভি ওয়ান মানে কি ভি নট, আর ডেল টি মানে কি টি মাইনাস জিরো মানে টি, তাহলে কি হবে এখানটা টি, তাহলে ফর্মুলা চলে আসলো, আসলো। তাহলে এটাই কি আমাদের মনে রাখতে হবে, রাখতে হবে। এবার এই যে গামা পি কেন বলছি, কারণ এটা কনস্ট্যান্ট প্রেশার বা প্রেশারটাকে আমি স্থির রাখছি, চাপটাকে স্থির রাখছি, আর আয়তন প্রসারণ গুণাঙ্কটা বার করছি, তাই এটাকে কি গামা পি ধরলাম। এইবার এই যে গামা পি বেরিয়ে গেছে, এই গামা পির একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এর একটা ইন্টারেস্টিং গল্প আছে, যে গল্পটা আমাদেরকে এখন করতে হবে। আচ্ছা, এই যে আমাদের গামা পি রয়েছে, আমি কি এখান থেকে এটাকে কোনাকুনি গুণ করতে পারি, হ্যাঁ পারি, কেন পারবো না। তাহলে গামা পি ভি নট টি ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস ভি নট। আচ্ছা, এখান থেকে কি আমি ভিটি এর মান বার করতে পারি, হ্যাঁ কেন পারবো না। তাহলে কি হবে, ভি নট প্লাস ভি নট গামা পি টি, কোথার দিকে কি হলো, এই যে ভি নট গামা পি টি, আর এখানে মাইনাসে ছিল, তাহলে ওদিকে গেলে কি হয় প্লাস, তাই কি ভি নটটা এদিকে প্লাসে হয়ে গেল। কেউ যদি না বুঝতে পেরে থাকো, আমি এটাকে একটা কাজ করি, ভি নট মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু ভি নট গামা পি টি, আমি এইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, আর এটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, দুটোই ভিভি মনে হচ্ছে, এটা গামা, ঠিক আছে। এবার তাহলে এই যে মাইনাস পার্টটা আছে ওদিকে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাই আমি ওটাকে একবারে লিখেছিলাম যে ভি নট প্লাস গামা পিটি। বুঝা গেল? আচ্ছা, এখান থেকে কি আমি কিছু কমন নিতে পারবো, ভিটি ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে ভি নট কমন নিতে পারি, হ্যাঁ নেওয়া যায়। তাহলে ভি নট থেকে ভি নট কমন নিলে কত পড়ে থাকবে, এক, কমন নেওয়া মানে কি সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা, তাহলে ভি নটকে ভি নট দিয়ে ভাগ করলে এক, আর একে যদি আমি ভি নট দিয়ে ভাগ করি তাহলে কি হবে, ভি নটটা কেটে যাবে, তাহলে পড়ে রইলো কি গামা পি টি। ঠিক আছে, আমি কি বলছি যে কমন নেওয়া মানে সেই সংখ্যা দিয়ে ভাগ করা, তাহলে ভি নট প্লাস ভি নট গামা পি টি, তাহলে ভি নটকে যদি ভি নট দিয়ে ভাগ করি তাহলে কি হবে, কেটে কেটে এক পড়ে থাকলো, আর একে যদি ভি নট দিয়ে ভাগ করি তাহলে কি হবে, ভি নট কেটে গেলো, গামা পি টি পড়ে থাকলো। বোঝা গেল? আচ্ছা, এই যে জিনিসটা, এই জিনিসটাকে না আমার কেমন একটা দেখতে দেখতে লাগছে, আমি এটাকে না 1 নাম্বার ধরে নিই, তাহলে আমি এটাকে 1 নাম্বার ধরলাম। এবার না আমার একটা জিনিস মনে পড়ছে কি, আমি না আমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারে চার্লসের একটা সূত্র পড়েছিলাম, সূত্রটা কি যেন ছিল, সূত্রটা ঠিক এরকম ছিল বোধহয়, যে ওয়ান প্লাস, এরকম ছিল যে টি বাই 273 বা 1/273 গুণ টি বলতে পারি আমি ওটাকে। বুঝতে পারলে না, চার্লসের সূত্র গিয়ে খাতা খুলে দেখতে হবে, যে চার্লসের সূত্রতে আমি এরকমই একটা সংজ্ঞা পড়েছিলাম, না আমি এরকম পড়িনি, আমি পড়েছিলাম ভিটি ইজ ইকুয়াল টু ভি নট ওয়ান প্লাস টি বাই 273, এটা পড়েছিলাম আমি, ভুলভাল পড়াচ্ছ। টি বাই 273 মানেই তো 1/273 গুণ টি, সেটাকে একটু আলাদা করে লিখেছি ডিজাইন করে। এইবার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে কেমন যেন লাগছে সেটা আমার, যে এইখানে এই যে গামা পিটা রয়েছে, এই যে গামা পিটা রয়েছে টি এর সাথে, আর এই যে 1/273টা রয়েছে টি এর সাথে, এটা বাদ দিয়ে বাকি সব সেম। কেমন ভাবে, এই যে ভিটি, এখানেও ভিটি, এখানেও ভিটি, এই যে এখানে ভি নট, এখানেও ভি নট, তারপর গুণে এখানেও এক, এখানেও এক, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও টি, এখানেও টি, তার মানে শুধু এই দুটো আলাদা, তার মানে এখানে তো একটা লোচা আছে, তার মানে এই দুটোও নিশ্চয়ই সেম, সবাই সেম হয়ে গেলে এটাও তো সেম হবে, কারণ সব রাশিগুলোই তো সেম। তার মানে আমি কি এখান থেকে বলতে পারি যে আমি না একটা জিনিস আবিষ্কার করে ফেলেছি, আমি, হ্যাঁ, কি গামা পি সেটা 1/273 সমান। বোঝা গেল? আর একক কি হয়, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। কি করে আসলো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, গামা তো আয়তন প্রসারণ গুণাঙ্কই তো একরকম, তাহলে তার একক কি হবে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এই একটা আবিষ্কার, চমৎকার আবিষ্কার আমি করে ফেললাম, কি গামা পি এর মান 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, যার মানটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই যে আমরা পড়ছিলাম যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটার মান কত, সেটার মান হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বা 3.67 গুণ 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে এটা কি আমাদের ইম্পর্টেন্ট। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার
যদি প্রমাণ করতে বলে এটা, তাহলে এই যে প্রমাণটা করেছিলাম সেই প্রমাণটা করে দেবো। ঠিক আছে, এখানে লিখে দিতে হবে যে এটাকে 1 নম্বর ধরলাম, তারপর 2 নম্বরে চার্লসের সূত্রটা লিখেছি, লিখে 1 ও 2 নংকে তুলনা করে পাই, এখানে লিখতে হবে যে 1 ও 2 নং তুলনা করে পাই গামা ভি ইজ ইকুয়াল টু 1/273। বোঝা গেল? আচ্ছা, ভালো কথা। খুব সহজে বুঝে গেছি, আমাদের খুব বুদ্ধি। মাধ্যমিক সামনে চলে আসছে, আরোই বুদ্ধি বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের যদি এখন জিজ্ঞাসা করে যে কোনো গ্যাসের গামা পি মানে আয়তন, স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা যদি আমাদেরকে বলে দেয় যে এই যে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এর মানেটা কি? তাহলে এই যে আবার বলছি, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স মানে কি? পার ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি 1 ডিগ্রি বাড়ালে এত অংশ তাহলে বৃদ্ধি পাবে। শুধু যেহেতু এটা একটা গ্যাস, তাই কি এর উষ্ণতাগুলো একটু মেনশন করতে হয়। তাহলে আমি কি বলবো? যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এত মানে বা বলতে বোঝায় যে স্থির চাপে, স্থির চাপ কেন বলছি? কারণ আমরা স্থির চাপেই তো বের করছি এটা। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 থেকে যদি 1 ডিগ্রি বাড়াই, তাহলে গ্যাসের প্রতি একক আয়তনে আয়তন বৃদ্ধির পরিমাণ ওই গ্যাসের 0 ডিগ্রিতে যা আয়তন তার 1/273 অংশের সমান হবে। বোঝা গেল? তাহলে আয়তন বৃদ্ধি কতটা করে হবে? 0 ডিগ্রিতে যতটা আয়তন ছিল, ওই যে ভি নট, তার 1/273 অংশের সমান হারে বাড়বে। বোঝা গেল? তাহলে এটা আমাদেরকে লিখে দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, এইবার আমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতে পারে যে তাপের পরিবহন কি? তাপের পরিবহন মানে তাপ কিভাবে প্রবাহিত হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গা। শীতকালে দেখা যায় যে অনেক বন্ধুদের হাত খুব গরম, তখন সবাই তার সাথে হ্যান্ডশেক করতে চায় যাদের হাত ঠান্ডা। কেন? কারণ যেই হ্যান্ডশেক করবো, যার হাত গরম তার হাত থেকে আমার হাতে ওই গরম ভাবটা চলে আসবে, আর আমার হাতটাও গরম হয়ে যাবে, খুব ভালো লাগে তখন করতে। কি করে আসলো এটা? মানে তাপের প্রবাহ হলো। তাপ তো এক প্রকার শক্তি, তার মানে কি ওর ওই হাতে যে তাপ শক্তি ছিল সেটা আমার হাতে চলে আসলো, তাহলে এটা কি এক প্রকার তাপের সঞ্চালন, যেটা তাপের পরিবহন হলো ওর হাত থেকে আমার হাতে। কি করে হলো? কারণ ওর হাতটা ছিল গরম, আমার হাতটা ছিল ঠান্ডা, তাপমাত্রার পার্থক্য ছিল, উষ্ণতার পার্থক্য ছিল, তাই ওর হাত থেকে তাপটা আমার হাতে চলে আসলো। কোথা থেকে কোথায় আসলো? যার হাত গরম ছিল, যার হাত ঠান্ডা, যার হাত গরম ছিল তার থেকে ঠান্ডা হাতে আসলো। তার মানে উষ্ণতর জায়গা থেকে শীতলতর জায়গায় আসে। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলোর কম্পনের দ্বারা, ওই যে বলেছিলাম যে অণুগুলো কম্পনের দ্বারা তাপ সঞ্চালিত হয়, অণুগুলো কম্পনের দ্বারা তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলোর কোনরূপ স্থানচ্যুতি ঘটে না। অণুগুলো এরকম না যে এক জায়গা থেকে অন্য জায়গায় ছিটকে বেরিয়ে আছে, ওই অণুটা নিজের জায়গায় দাঁড়িয়ে ডিসকো ড্যান্স করতে থাকে, শুধু কাঁপতে থাকে। ঠিক আছে, তার কাঁপুনি খেয়ে আবার পাশের জন কাঁপবে, তার কাঁপুনি খেয়ে আবার পাশের জন কাঁপবে, এরকম ভাবে কাঁপাকাঁপি চলে শুধু, কিন্তু কোনো মানে জায়গা ছেড়ে কেউ চলে যায় না। তাহলে কিন্তু অণুগুলির কোনরূপ স্থানচ্যুতি ঘটে না, মানে নিজের স্থান ছাড়ে না, তাকে তাপের পরিবহন ঘটে। কিভাবে? যেরকম ধরে নিলাম এটা এ, এটা বি, দুটো বস্তু। এ বস্তুটা আমার গরম, বি বস্তুটা আমার ঠান্ডা। তাহলে ওই দুজনকে যখন আমি সংস্পর্শ করাবো, তাহলে কি হবে? এই যে এ বস্তুটা সেটা উষ্ণতর বস্তু, তার মানে তার উষ্ণতাটা বেশি বা তাপমাত্রা বেশি, এবং শীতলতর বস্তু আমাদের বি, তার উষ্ণতাটা কম বা তাপমাত্রা কম। ওপরের দিকে দিচ্ছি না দিচ্ছি মানে বেশি বা বৃদ্ধি পাচ্ছে, এবং নিচের দিকে কি কম। তাহলে কি হয়? তাহলে আমাদের এই উষ্ণতর বস্তু মানে যেটা গরম, তার থেকে শীতলতর বস্তু যেটা ঠান্ডা, তার দিকে কি হয়? তাপের প্রবাহ ঘটে। তাহলে কি হবে? এদিক দিয়ে এদিকে তাপ প্রবাহিত হবে। তাহলে এখান দিয়ে এখানে কি হবে? তাপ প্রবাহিত হচ্ছে। বোঝা গেল? তাহলে এই যে তাপ প্রবাহিত হলো কোথা থেকে কোথায়? উষ্ণতর থেকে শীতলতর বস্তুর দিকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি তাপের পরিবহন। এবার আমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, যেটার একক আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাপের তাপ পরিবহন ক্ষমতাকে কি বলে? তাপ পরিবাহিতা বা হিট কন্ডাক্ট্যান্স। তাপ পরিবাহিতা। এবার আমরা পড়বো তাপ পরিবাহিতাঙ্ক, তার মানে অঙ্ক চলে আসলো। তার মানে এই যে অঙ্ক আসলো, এই অঙ্কটা কি করবে? এই তাপ পরিবাহিতার পরিমাণটাকে বের করতে কাজে লাগবে, মানে বোঝাতে কাজে লাগবে। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক কি করে? তাপ পরিবাহিতার পরিমাণকে নির্ণয় করে। আচ্ছা, তাহলে করি আমরা। তাহলে এর জন্য একটা রাশিমালা আছে। রাশিমালাটা কি? রাশিমালাটা হচ্ছে, আমরা ধরে নিই যেটা একটা আয়তকার বাক্স, যেমন তোমাদের বই। তো ওই বইটার আমি এদিক থেকে গরম করছি, মানে একটা পাশ গরম করছি, তাহলে এদিক থেকে আমি তাপমাত্রাটা কিউ দিচ্ছি, এদিক থেকে তাপমাত্রা দিলে একটা সময় এই সাইড দিয়েও তাপটা তো নির্গত হবে, মানে তাপটা তো এই প্রান্তটাও গরম করবে। তাহলে আমি তাপমাত্রাটা কত দিচ্ছি? কিউ দিচ্ছি। তাপ, তাপ কি এক প্রকার শক্তি, সেই শক্তিটা দিচ্ছি। আচ্ছা, এই যে ক্ষেত্রটা আছে, এই যে পুরো ক্ষেত্রটা আছে, ঠিক আছে, এটা একটা ক্ষেত্র, যার এই দিকে কি একটা দৈর্ঘ্য, এদিকে কি একটা প্রস্থ, তাহলে এর একটা নিজস্ব ক্ষেত্রফল থাকবে। তো তাহলে সেই ক্ষেত্রফলটাকে আমি বলছি যে ক্ষেত্রফলটার পরিমাণ এ। এই পাশের যে ক্ষেত্রফলটা হবে, ওই পাশের পৃষ্ঠটারও ক্ষেত্রফল তাই হবে। তাহলে ক্ষেত্রফলকে আমরা এ বলছি, এবং কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আমাদের তাপ কতটা যাচ্ছে। আচ্ছা, এই যে জিনিসটা, এই জিনিসটা তো কিছুটা মোটা, এই যে এই জায়গাটা মোটা, বোঝা যাচ্ছে যে কতটা মোটা। তাহলে এই যে এতটা মোটা, তাহলে এই মোটা জায়গাটা কি? তার বেধ বা ডি, তাকে আমরা ডি ধরছি। ঠিক আছে। আচ্ছা, আমি কতক্ষণ ধরে তাপমাত্রাটা দেবো, মানে কতক্ষণ ধরে আমি তাপ দিচ্ছি, কতক্ষণ ধরে আমি গরম করছি, সেই সময়টাকে আমরা টি বলবো। তাহলে এক এক করে আমরা লিখে নিই। যে ধরি
একটি আয়তকার পাত্রের বেধ ডি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, দু প্রান্তের উষ্ণতা যথাক্রমে। আচ্ছা, এবার ভালো করে একটা কথা ভেবে উত্তর দেবে যে আমি এই দিক থেকে তাপ দিচ্ছি, তাহলে এই দিকটা বেশি গরম হবে না এই পিছনের প্রান্তটা বেশি গরম হবে? অবভিয়াসলি যেদিকে আগুন লাগাচ্ছি সেদিকে প্রথমে তো বেশি গরম হবে, তাহলে সেই দিকটা বেশি গরম হবে আর অপর দিকটা কম গরম হবে। তাহলে এদিকটা কি হবে থিটা 1, এদিকটা কি হবে থিটা 2। যেহেতু এটা উষ্ণতর স্থান এবং এটা শীতলতর স্থান, তার মানে তাপমাত্রার পার্থক্য আছে, তাই কি হবে এদিক থেকে তাপটা ওদিকে যেতে পারবে, তাই তাপটা সঞ্চালন হবে বা তাপটা পরিবহন হতে পারবে। ঠিক আছে, উষ্ণতার পার্থক্য থাকলে তবেই সবসময় তাপটা কি আমাদের পরিবহন হতে পারে। তাহলে দু প্রান্তের উষ্ণতা যথাক্রমে কি থিটা 1 ও থিটা 2। ঠিক আছে। আচ্ছা, পরিবাহিত তাপের পরিমাণ কত, মানে কতটা তাপ যাচ্ছে? তাপ যাচ্ছে আমাদের কিউ, ওই যে বলেছি যে কিউ তাপ দিয়েছি আমি, কিউ তাপটাই যাবে, কিউ তাপটাই কি আমাদের এই প্রান্তেও আসবে। ঠিক আছে। আচ্ছা, সময় কতক্ষণ ধরে আমি তাপ দিচ্ছি সেটা হচ্ছে আমাদের টি, ছোট হাতের টি মানে কেন, টি মানে হচ্ছে টাইম। ঠিক আছে। আচ্ছা, এবার এর যদি রাশিমালা বার করতে চাই কার, তাপ পরিবাহিতাঙ্ক বা হিট কন্ডাক্টিভিটি, যেটাকে আমরা বড় হাতের কে দিয়ে ডিনোট করি, তার জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। কি? আচ্ছা, আমাকে একটা কথা ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবে। কি এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা কার উপর ডিপেন্ড করছে? যে আমি কতটা তাপ দিচ্ছি, এই তাপটা কতটা যাচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করবে? আমার ক্ষেত্রফল যতটা বড় হবে আমার তাপমাত্রা ঠিক ততটাই বড় লাগবে। তাহলে কি হবে, একটা সমানুপাতিক সম্পর্ক আছে কি কিউ আর এ এর মধ্যে। এ মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যত বড় ক্ষেত্রফল হবে তত কি তাপ বেশি। ঠিক আছে। আচ্ছা, এই যে কিউ, এই কিউটা আমি বলতে পারি যে যত মানে মোটা হবে তত কম তাপমাত্রা আমার এরকম ভাবে মানে ছড়াতে পারবে। তাহলে কি হবে 1/d, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ওই যে বেধটার সাথে তাপমাত্রার সম্পর্ক, সরি তাপের সম্পর্ক কি হবে আমাদের কিউ। তাপমাত্রা বা উষ্ণতা মানে কি টেম্পারেচার, যদি বাই চান্স ভুল করে বলেও ফেলি তাহলে কিন্তু বুঝে নিতে হবে। কিউ মানে কি, কিউ হচ্ছে আমাদের তাপ বা হিট, মানে একটা এনার্জি। আর থিটা মানে কি, থিটা মানে টেম্পারেচার বা তাপমাত্রা বা উষ্ণতা। তাহলে এটা কি, এটা হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, এবং আবার এই যে তাপ, সেই তাপটা আমি যদি বেশিক্ষণ ধরে গরম করি তখন বেশি তাপ হবে, নাকি কম সময় ধরে তাপ দিলে বেশি গরম হবে? অবভিয়াসলি যখন আমি বেশিক্ষণ ধরে করব, বেশি সময় দেবো, তখন বেশি তাপ আসবে। তাহলে কি হবে সমানুপাতিক সম্পর্ক। তাহলে কি হবে 3। সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক কি করে বোঝা যায়? যখন একটা বাড়ালে দ্বিতীয়টা বাড়ে তখন তাকে সমানুপাতিক বলে। একইভাবে একটা কমালে অপরটা কমবে তখন তাকে সমানুপাতিক বলে। এবং যদি অপোজিট হয়, যে একে বাড়ালে একে কমে যাচ্ছে বা একে কমালে ওকে বেড়ে যাচ্ছে, তাহলে আমি তখন কি বলবো, তখন বলি ব্যস্তানুপাতিক, যেরকম বেধের সাথে। আর একটা জিনিস আমি ভাবতে পারি যে আমার যত উষ্ণতার পার্থক্য থাকে না, তত কি হবে আমাদের তাপটা প্রবাহিত হয়। তাহলে এই চারটে ইকুয়েশন আমি পেলাম। থিটা 1 মাইনাস থিটা 2 কি উষ্ণতার পার্থক্য। কোথায়? দু প্রান্তে। কার দু প্রান্তে? আমাদের ওই যে আয়তকার পৃষ্ঠটা ছিল তার দু প্রান্তে। তার যে দুটো প্রান্ত ছিল, একটা প্রান্তে আমাদের থিটা 1 তাপমাত্রা আর একটা প্রান্তে আমাদের থিটা 2 তাপমাত্রা। তাহলে এই দুটো প্রান্তের তাপমাত্রার পার্থক্য কত? থিটা 2 থেকে থিটা 1 থেকে থিটা 2 বিয়োগ করবো। কেন? যেদিকে তাপটা দিচ্ছিলাম আমি সেদিকটাই তো বেশি গরম হবে, তাহলে এখানে নিশ্চয়ই থিটা 1টা বড়, থিটা 2টা ছোট। থিটা 2 তো পিছনের দিকে আছে, তাপ তো আমি এদিকে দিচ্ছি। ঠিক আছে। তাহলে আমি এখানে তাপমাত্রার পার্থক্যটা কি করে বার করবো? থিটা 1 থেকে থিটা 2 বিয়োগ করবো। বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস যারা অঙ্ক ভালো জানে বা যারা ভৌত বিজ্ঞানও ঠিক করে পড়েছে, তাহলে কিউ 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 বাদিকে সবাই কিউ আছে, তাহলে আমি এখানে কি লাগাতে পারি? আমি এখানে যৌগিক ভেদ লাগাতে পারি। তাহলে এখানটা কি হবে আমাদের যৌগিক ভেদের সম্পর্ক অনুযায়ী আমরা পাই কিউ, আর ডান দিকের গুলো সব গুণ হয়ে যায়। তাহলে এ গুণ হলো, ডি গুণ হলো, থিটা 1 মাইনাস থিটা 2 গুণ হলো, সরি ডি তো গুণ হবে না, ডি তো ভাগে ছিল, তাহলে ডিটা ভাগে গুণ হবে, মানে ভাগে চলে যাবে আর কি বলতে চাইছি। তাহলে ডি 1/d ছিল, তো তাহলে কি হবে ডি নিচে থাকবে আর টিটা গুণ হবে এখানটায়। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি এরকম সমানুপাতিক চিহ্ন দিয়ে অঙ্ক করতে জানি? কেউ পারো? আমি তো পারি না। তাহলে আমি কি করবো, তখন সমান চিহ্ন আনবো। আর সমান চিহ্ন আনতে গেলে কি করতে হয়, একটা ধ্রুবক আনতে হয়। সেই ধ্রুবকটাই কি আমাদের কে। ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে পড়ে রয়েছে এ টি থিটা 1 মাইনাস থিটা 2 গুণ এখানটায় ডি। এবার যদি আমি বলি যে এই কে এর মানটা আমাকে বার করে দেখাতো, তাহলে আমি কি করবো, কে এদিকে থাকলো, তাহলে কে এর মান বার করতে গেলে কি করতে হবে, আমাকে এখান দিয়ে এই পাশের জিনিসগুলোকে সরাতে হবে। তাহলে এদিকে ডি ভাগে আছে, ওদিকে গেলে তাহলে কি হবে, গুণে যাবে। এই জিনিসগুলো এদিকে গুণে আছে, তাহলে এদিকে আসলে কি হবে, ভাগে আসবে। তাহলে কি হবে, এ থিটা 1 মাইনাস থিটা 2 গুণ টি। আগে পরে লেখাটা কোনো ব্যাপার না, 2 এর সাথে 4 গুণ করলেও 8 আসে, 4 এর সাথে 2 গুণ করলেও 8 আসে, তো আগে পরে লেখাটা কোনো ব্যাপার না। তাহলে এই যে জিনিসটা আসলো, এখানে এই কেটা কি, এই কেটাই হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতার ইংরেজি কি বলেছিলাম, হিট কন্ডাক্ট্যান্স। আর তাপ পরিবাহিতাঙ্কর ইংরেজি কি, হিট কন্ডাক্টিভিটি।
হিট কন্ডাক্টিভিটি। তাহলে এটা কি করে, হিট যে কন্ডাক্ট্যান্স বা তাপ পরিবাহিতা, সেই তাপ পরিবাহিতার প্রমাণটাকে নির্ধারণ করে। তাপ পরিবাহিতাঙ্ক, লাস্টে অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে এই কি বলবো, যে যেখানে এই ধ্রুবক কেই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। বুঝা গেল? আচ্ছা, এইবার মজার জিনিস হচ্ছে যে আমাকে এখান থেকে এর একক জিজ্ঞাসা করবেই করবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিয়ে খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে বা পদ্ধতিটা বুঝতে হবে কি আমাদের এর একক। তাহলে কে এর ফর্মুলা কি আসছিল? কে এর ফর্মুলা আসছিল আমাদের কিউ ডি ডিভাইডেড বাই এ থিটা 1 মাইনাস থিটা 2 গুণ আমাদের টি। এবার আমি এদের এসআই একক বার করতে চাইছি। কি বার করতে চাইছি? এসআই একক। কার? কে এর এসআই একক। তাহলে কে এর এসআই একক যদি আমাকে বার করতে হয়, বাকিদেরও এসআই একক গুলো বসাতে হবে। তাহলে কিউ মানে কি? কিউ হচ্ছে আমাদের তাপ শক্তি বা তাপ। এবং তাপ শক্তির এসআই একক আমি একদম শুরুতে বলে দিয়েছিলাম, ইচ্ছা করে আমি বেসিক্স থেকে করেছিলাম যাতে কারোর কখনো কোনো ডাউট না থাকে। তাহলে তাপ শক্তির একক কি? শক্তির একক কি? এসআই একক জুল। তাহলে এখানটা কি হবে? জুল। ডি মানে কি? কতটা মোটা, মানে মিটারে আসবে, ঠিক আছে। এসআই একক তো মিটার, তাহলে কি মিটার, ওটা একটা দৈর্ঘ্যই তো। এ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কি মিটার গুণ মিটার, মিটার স্কোয়ার। তাহলে এখানটা কত হবে? মিটার স্কোয়ার। থিটা 1 মাইনাস থিটা 2 মানে কি? এটা উষ্ণতার পার্থক্য তো। উষ্ণতা কি দিয়ে মাপা হয়? কেলভিন দিয়ে। তাহলে কি? কেলভিন। এই কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, এটা কেলভিন না, এইটা হচ্ছে কেলভিন। এবং টি, টি মানে কি? সময়। তাহলে কিসে মাপা হয়? সেকেন্ডে। তাহলে এককটা কি আসছে? জুল। এই যে মিটার দিয়ে মিটার স্কোয়ার কাটলে কি হবে? একটা মিটার পড়ে থাকবে, তাহলে কি হবে? মিটার ইনভার্স, আমাদের আসছে কেলভিন ইনভার্স, আমাদের আসছে সেকেন্ড ইনভার্স। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের কে এর একক। তাহলে কে এর একক কি আসলো? এটা। আচ্ছা, আমি যদি এখানটা কারুকার্য করে সেকেন্ড ইনভার্সটাকে এদিকে আনি, মিটার ইনভার্সটাকে এদিকে নিয়ে যাই, কেলভিন ইনভার্সটাকে এদিকে নিয়ে যাই, তাহলে এই যে জুল ভাগ পার সেকেন্ড মানে কি? সেকেন্ড ইনভার্স মানে কি? সেকেন্ড দিয়ে ভাগ করা। এবার এই জুলটা কি? জুলটা হচ্ছে আমাদের কার্যর একক বা শক্তির একক, এবং সেকেন্ড কি? আমাদের সময়ের একক। এটা দিয়ে ভাগ করলে কি আসে? এটা দিয়ে ভাগ করলে আসে ক্ষমতা। যারা ক্লাস 9-এ পড়েছে তারাই বুঝতে পারবে। এবং ক্ষমতার একক কি হয়? ক্ষমতার একক হয় মমতা, না ওয়াট। তাহলে কি হয়? ক্ষমতার একক ওয়াট, ঠিক আছে। তাহলে আমি এই জুল পার সেকেন্ডের জায়গায় কি এখানটা ওয়াট বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। এবার আমি তো এটা বুঝতে পারিনি, মনে রেখে দেবে, কোনো অসুবিধা নেই। আমি তো ক্লাস 9-এ পড়িনি, পড়তে হবে না। আমি শুধু তাহলে এখন কি মনে রাখবো? আমি এখন তাহলে মনে রাখবো কে এর এসআই একক কি। এর এসআই একক, কে মানে কি? আমাদের তাপ পরিবাহিতাঙ্ক। পরীক্ষায় কি কে বলবে? না, বলবে তাপ পরিবাহিতাঙ্কের একক কি। এটা কি আমাদের? এটা আমাদের তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি তাহলে? জুল, সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, বা ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। আচ্ছা, অন্যান্য একক হয় নাকি এসআই একক ছাড়া? হ্যাঁ, হতে পারে। কি হতে পারে? আমাকে যদি বলে যে তাপ পরিবাহিতাঙ্কের অন্যান্য কোন একক চিহ্নিত করো, বা এমসিকিউতে দিল, তখন আমাকে কেলভিন দিয়ে দেয়নি, অন্য কিছু দিতেই পারে। তাহলে কি হবে? জুল, সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স। কেলভিনের জায়গায় আমাকে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স দিয়ে দিল। কেলভিনের জায়গায় আমাকে কি করলো? ফারেনহাইট ইনভার্স দিয়ে দিল, দিতেই পারে। অথবা আমাকে বলল যে ওয়াট, মিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বা ওয়াট, মিটার ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে এই যে এককটা আমরা পড়লাম, এই এককটা আমাদেরকে শুধু মনে রাখতে হবে, আর কিছুই না। কেলভিনের জায়গায় আমাকে ডিগ্রি সেলসিয়াস দিতে পারে বা ফারেনহাইট দিতে পারে, বাকি কি আমাদেরকে এককটা মনে রাখতে হবে, তাহলেই হবে। তাহলে আমি এই এককটা কিন্তু ভালো করে মনে রাখবোই রাখবো, কারণ এটা কিন্তু আমাদের মাধ্যমিক 2026-এ আসবেই আসবে। তাহলে এটা কি? আমাদের মাধ্যমিক 2026-এর প্রশ্ন, ঠিক আছে। এটা মাধ্যমিক 2026-এ আসছে, আসলে তারপর আমার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে তাপ পরিবাহিতাঙ্ক, এটারও আমাকে ক্রম মনে রাখতে হবে। তাপ পরিবাহিতাঙ্ক মানে তাপ পরিবাহিতা, মানে তাপ পরিবহন ক্ষমতা, কতটা তাপ যেতে পারে একটা পদার্থের মধ্যে দিয়ে, কতটা তাপ যেতে পারে, সেটাই হচ্ছে তার তাপ পরিবহন ক্ষমতা। তাহলে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা মানে তাপ পরিবহন ক্ষমতা, হিট কন্ডাক্ট্যান্স, পরিমাণগতভাবে বোঝানোর জন্য তাপ পরিবাহিতাঙ্ক বোঝানো হয়। ওই যে বলছিলাম পরিবাহিতাঙ্ক মানে অঙ্ক, তাহলে তার পরিমাণটা বোঝাবে, ঠিক আছে। এবারে এই যে কে বা তাপ পরিবাহিতাঙ্ক, তারও একটা অর্ডার রয়েছে কি? হিরে, হিরের তাপ পরিবাহিতাঙ্ক প্রায় 2.13, তাহলে তার সব থেকে বেশি, মানে হিরের মধ্যে দিয়ে খুব বেশি তাপ পরিবহন সম্ভব। তারপর রূপা, তারপর তামা, তারপর সোনা, তারপর অ্যালুমিনিয়াম, তারপর লোহা, তারপর কাঁচ, তারপর জল, তারপর এটা বায়ু, ঠিক আছে। তারপর বায়ুর প্রায় 0.0006, ঠিক আছে, এর মান। তার মানে বায়ুর মধ্যে থেকে একদমই তাপ যেতে পারে না, কিন্তু হীরার মধ্যে থেকে খুব তাপ যেতে পারে, ঠিক আছে। তাপ পরিবাহিতা মানে কি? তাপ যেতে পারছে, এক কথায়। তাহলে আমাকে যদি এবার এরকম প্রশ্ন করে যে লোহা, তামা, হীরের মধ্যে দিয়ে কোনটির মধ্যে দিয়ে তাপ সর্বাধিক ও সর্বনিম্ন প্রবাহিত হয়, মানে কার মধ্যে থেকে তাপ সবচেয়ে বেশি যেতে পারে, কার মধ্যে দিয়ে সবচেয়ে কম যেতে পারে, তাহলে আমি তো তাপ পরিবাহিতাঙ্কের মানে অর্ডারটা পড়েছিলাম কি? কি অর্ডার পড়েছিলাম? যে হীরে সবচেয়ে বেশি, তারপর তামা, তারপর লোহা। তাহলে সব থেকে বেশি তাপ কোথায় যেতে পারবে? সর্বাধিক তাপ প্রবাহ হীরেতে।
আর সর্বনিম্ন লোহাতে। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু ওই অর্ডারটা মনে রাখতে হবে যে কার বেশি কার কম। আচ্ছা গেল। এবার হচ্ছে তাপীয় রোধ। পরিবাহিতার অপোজিট হচ্ছে রোধ। ঠিক আছে, মানে বাধা দেয়। রোধ করা মানে কি? বাধা দেওয়া, রেজিস্ট্যান্স। ঠিক আছে, বাধা দেওয়া, ইনহিবিট করা। তাহলে কি হচ্ছে? থার্মাল রেজিস্ট্যান্স। যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্যে দিয়ে তাপের পরিবহনকে বাধা দেয় তাকে বলে তাপীয় রোধ, মানে তাপ যেতে বাধা দিচ্ছে। ঠিক আছে, তাহলে যার তাপীয় পরিবাহিতা বেশি তার কিন্তু তাপীয় রোধ কম। ঠিক আছে, তার মানে এই যে অর্ডারটা আমি পড়ছি, যে কাদের তাপীয় পরিবাহিতা বেশি, সব থেকে বেশি হচ্ছে হীরের, তাহলে এর কিন্তু রোধ শব্দে কম। তাহলে আমাকে যদি বলে যে সর্বনিম্ন তাপীয় রোধ কার বা রোধাঙ্ক কার, রোধ বা রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক উল্টো করলে অ্যাকচুয়ালি রোধাঙ্ক আসে। ঠিক আছে, তাহলে রোধাঙ্ক কার বলতে পারি আমি এখান থেকে বলতে পারি কিন্তু হীরের। সর্বোচ্চ কার বলবো? সর্বোচ্চ বলবো মানে বায়ু। ঠিক আছে, আমি পরিবাহিতাঙ্কতে যা পড়ছি রোধাঙ্কতে তার অপোজিট করে দেবো। এখানে সর্বনিম্ন পরিবাহিতাঙ্ক কার? বায়ুর, তার মানে তার মধ্যে সব থেকে বেশি রোধাঙ্ক আছে। রোধাঙ্ক বেশি তাই, বা রোধ বেশি তাই জন্য কি বাধা দিচ্ছে, তাই পরিবহন হতে পারছে না, তাই সব থেকে কম। বুঝা গেল? আচ্ছা, তো কোনটা গেছিলাম আমরা? এখানে ছিলাম। কি? যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে দিয়ে তাপের পরিবহনকে বাধা দেয় তাকে বলে তাপীয় রোধ। তার একটা মানে আমাদের রাশিমালা আছে কি? RH ইজ ইকুয়াল টু ডি বাই কে এ। এবার এই RH মানে কি? আমাদের তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স। এইচ মানে কি? হিট। ঠিক আছে, তাহলে RH মানে কি? তাপীয় রোধ। ডি মানে কি? পরিবাহীর বেধ, ওই যে পরিবাহীটা কতটা মোটা ছিল। ঠিক আছে, এরকম একটা যদি পরিবাহী হয় তাহলে পরিবাহীটা কতটা মোটা, এই যে এতটা মোটা। ঠিক আছে, তাহলে বেধ। কে মানে কি? তাপ পরিবাহিতাঙ্ক, আমরা একটু আগেই পড়লাম। আর এ মানে কি? ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি? এই পিছন দিকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? যে এর এবং এর অনুপাতটাই তাপীয় রোধ। তাহলে আমি যদি এই সংজ্ঞা যদি এখান থেকে বানাই তাহলে আমি কি বলবো? কোনো পরিবাহীর দণ্ডের দৈর্ঘ্য বা বেধ মানে ডি এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও পরিবাহিতাঙ্কের গুণফল, এই যে এ আর কে গুণফল। ক্ষেত্রফল মানে কি? এ, আর পরিবাহিতাঙ্ক মানে কি? কে। তাদের গুণফল মানে কে এ। এদের এই দুই রাশির অনুপাতকেই বলে তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স। বোঝা গেল? তাহলে তাপীয় রোধের যদি সংজ্ঞা চায় তাহলে আমি কি পুরোটা লিখে দিলেই আমার পুরো ফুল মার্কস। এতটা ইজি। আচ্ছা, এবার কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নে আসতে পারে। এক হয় আমাদের এমসিকিউ এসিকিউতে আসতে পারে, বা এরকম বলতে পারে যে তাপীয় রোধাঙ্ক এবং তাড়িতিক রোধাঙ্কের মধ্যে কয়েকটি মানে সমতুল্যতা লেখো, মানে একই রকম জিনিস কি কি আছে তাই লেখো। বা মানে সাদৃশ্য বলে আর কি, বৈসাদৃশ্য বলতে পারি, যে আলাদা আলাদা কি কি আছে তাই লেখো। তো আমরা এখানে যেমন তাপীয় রোধ পড়ছি, তেমনি আমরা তড়িৎ চ্যাপ্টারে কি পড়ি? তড়িৎ রোধ। তাপীয় রোধ মানে তাপ পরিবহনে বাধা দেয়, তড়িৎ রোধ মানে তড়িৎ যেতে বাধা দেয়। তাপীয় রোধাঙ্ক মানে কি? পরিবাহিতাঙ্কের উল্টো তাপীয়, এবং তড়িৎ রোধাঙ্ক মানে কি হবে? তড়িৎ পরিবাহিতাঙ্কের উল্টো। এরকমই, কিছুই না। তাহলে তাপীয় রোধাঙ্ক কি? আমাদের তাপের পরিবাহিতাঙ্কের অপোজিট। রোধাঙ্ক পরিবাহিতাঙ্কের অপোজিট। সেম ভাবে তড়িৎ রোধাঙ্ক কি হবে? আমাদের তড়িৎ পরিবাহিতাঙ্ক জি বা সিগমা তার অপোজিট। একইভাবে রোধ কি হয়? পরিবাহী তার অপোজিট। পরিবাহী তা আর পরিবাহী তাঙ্ক দুটো কিন্তু আলাদা। তাঙ্কের অপোজিট আঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্কর অপোজিট কি? রোধাঙ্ক। আর পরিবাহিতার অপোজিট কি? রোধ। তাহলে তাপীয় রোধ বললে সেটা কার অপোজিট হবে? তাপীয় পরিবাহী, তাপীয় পরিবাহিতার। ঠিক আছে, আর যদি বলে তড়িৎ পরিবাহিতার অপোজিট তাহলে আমি বলবো তড়িৎ রোধ, যেটাকে আমরা আর ধরি, আর তাপীয় রোধকে কি? আর এইচ ধরি। ঠিক আছে, আচ্ছা, একক আয়তনে ধাতব পরিবাহীর ক্ষেত্রেও আমাদের যে তাপীয় রোধাঙ্ক সেটাও আমাদের ইলেকট্রন সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক, আমাদের তড়িৎ রোধাঙ্কটাও কি ইলেকট্রন সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক, তাই এই একটা আমাদের সিমিলারিটি পাচ্ছি। এটাও প্রায় কাইন্ড অফ সিমিলার। ঠিক আছে, আচ্ছা, কঠিন পরিবাহী কি? এবার যে কোনো একটা কঠিন পরিবাহীর জন্য যদি আমি তার উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তার তাপীয় রোধাঙ্কও বৃদ্ধি পায়, তার তড়িৎ রোধাঙ্কও বৃদ্ধি পায়। রোধাঙ্ক যদি বৃদ্ধি পায় তার মানে পরিবাহিতাঙ্ক কমছে, রোধাঙ্ক যদি বৃদ্ধি পায় তার মানে পরিবাহিতাঙ্ক কমছে, সেটা তাপীয় হোক বা তড়িৎ হোক। বোঝা গেল? তাপীয় রোধাঙ্ককে আমরা রো এইচ ধরি এবং তড়িৎ রোধাঙ্ককে আমরা রো ধরি। অনেকে রো লিখতেই পারে না, এরকম নিচ দিয়ে একটু টান দিয়ে এরকম পি এর মতো করে লিখতে হয়। ঠিক আছে, রো এইচ লিখলে মানে তাপীয় রোধাঙ্ক, আর রো লেখা মানে আমাদের তড়িৎ রোধাঙ্ক। এটা তাপীয় আর এটা তড়িতের চ্যাপ্টারের। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি তাপীয় রোধাঙ্ক বৃদ্ধি পায় তাহলে তড়িৎ তাপীয় পরিবাহিতাঙ্ক তখন কমবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা সিমিলারিটি কি আমাদের? তাপ পরিবহন হোক, থার্মাল কন্ডাকশন, বা তড়িৎ পরিবহন হোক, দুটোই করায় কে? আমাদের যে মুক্ত ইলেকট্রন থাকে তারা। তাহলে বাহক কণা বলতে কাকে বুঝি আমরা? বাহক কণা বলতে আমরা মুক্ত ইলেকট্রন বুঝি, সে আমাদের তাপ পরিবহন হোক আর তড়িৎ পরিবহনের জন্য হোক। আর একটা আমাদের কাইন্ড অফ সিমিলারিটি কি?
পার্থক্য তো বলবো, যদি আমাকে পার্থক্য বলে তাহলে আমি এগুলোই বলে দেবো, কারণ এখানে বিভব লাগছে, এখানে কি উষ্ণতা লাগছে। তাহলে যদি বিভব পার্থক্য থাকে তাহলে আমাদের তড়িৎ প্রবাহ হয়, আর যদি উষ্ণতা পার্থক্য থাকে তাহলে কি আমাদের তাপ প্রবাহ হয়। কিরকম, যদি আমাদের উচ্চ বিভব থাকে তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়, এবং উচ্চ উষ্ণতা থাকলে তার থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ প্রবাহ হয়। তাহলে এগুলো কি গেল আমাদের পার্থক্য দাঁড়াবে, বুঝা গেল। তাহলে এই ছিল আমাদের তাপের চ্যাপ্টারের মেইন জিনিসগুলো। তো এবার আমরা সবশেষে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখে নেবো, যেগুলো আমাদের মাধ্যমিক 2026-এ আসার খুব চান্সেস আছে। বেশিরভাগ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বাট সেই রিলেটেডই আমাদের কোয়েশ্চেন আবার আসতে পারে। ঠিক আছে, আমরা সেগুলোকে একবার প্র্যাকটিস করে নেবো, কেউ এই পার্টটাকে মিস করবে না। তো সবার প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে আমাদের তাপীয় প্রসারণ ক প্রকার। তো তাপীয় প্রসারণ কঠিনের জন্য 3 প্রকার, কঠিনের জন্য ক প্রকার, কঠিনের জন্য আমাদের 3 প্রকার। ঠিক আছে, কি কি, একটা আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, একটা আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, একটা আমাদের কি আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। আচ্ছা, তরলের ক প্রকার, তরলের হচ্ছে 2 প্রকার। তরলের দু প্রকার কি কি রকম, একটা হচ্ছে আপাত প্রসারণ মানে গামা এ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ মানে গামা আর। আচ্ছা, গ্যাসীয় ক প্রকার, গ্যাসীয় 2 প্রকার। কি কি, একটা হচ্ছে স্থির চাপে আমার আয়তন প্রসারণ, একটা হচ্ছে স্থির আয়তনে চাপ প্রসারণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল। এবার জিজ্ঞাসা করতে পারে যে কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি। রৈখিক মানে কি, রৈখিক মানেই হচ্ছে দৈর্ঘ্য। প্রসারণ গুণাঙ্ক বলে দিচ্ছে মানেই কি আমাদের কেলভিন ইনভার্স বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। যদি এসআই একক বলে তাহলে কি লিখবো, কেলভিন ইনভার্স। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলছে মানেই কি কেলভিন ইনভার্স। এবারে এসআই একক বলে তাহলে কি কেলভিন ইনভার্স লিখবো শুধু। ঠিক আছে, আচ্ছা, এরপর কি বলছে যে আলফা বিটা ও গামার মধ্যে সম্পর্ক কি। তাহলে আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আমি যদি এটা দেখতে সুন্দর না লাগছে বলে আমি এটাকে 6 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 6 আলফা, এটা হয়ে যাবে 3 বিটা। 6 যদি এখানে গুণ হয় তাহলে 6 দুগুণি কাটাকাটি হয়ে যাবে, তাহলে কত হবে 3, এবং এখানে 6 থাকলে 3 দুগুণি 6, তাহলে 2 গামা। তাহলে এই দুটো কি আমাদের সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, এরপরের কোশ্চেন কি দেখে নেওয়া যাক। এরপরের কোশ্চেন হচ্ছে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক চাইছে। তাহলে আমরা লিখবো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি আলফা, সেটা কত 19 গুণ 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এবং আমাকে কি জিজ্ঞাসা করছে আয়তন প্রসারণ গুণাঙ্ক জিজ্ঞাসা করছে, সেটা কি আমাদের গামা। এবার আমি সম্পর্ক কি জানি, সম্পর্ক জানি আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। আমাদের কি এখানে বিটার কোনো কাজ আছে, নেই, তাহলে আলফা আর বিটা দিয়ে কাজ শুধু। তাহলে আমি সেইটুকু লিখবো শুধু, তাহলে কি লিখবো আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3। এবার শুধু মানটা বসিয়ে দেবো, তাহলেই আমার খেলা শেষ। তাহলে আলফা কত, আলফা আমার হচ্ছে 19 গুণ 10⁻⁻6। গামা আমাকে বার করতে হবে, আর এর দিকে নিচে 3 পড়ে রয়েছে। তাহলে গামা বাদ করতে গেলে এদিক দিয়ে 3 হাঁটাতে হবে, 3 তাহলে এদিকে ভাগে আছে, ওদিকে গেলে কি হবে গুণে যাবে, তাহলে কি হবে 19 গুণ 3 গুণ 10⁻⁻6। তাহলে 3 নং 27 7, 3 একে 3, 5 গুণ 10⁻⁻6। ঠিক আছে, তাহলে এটাই আমাদের কি অ্যান্সার আয়তন প্রসারণ গুণাঙ্কের। এবার কেউ যদি মানে কেরামতি করতে যায় বা আর কি যদি এমসিকিউ থাকে, তাহলে এরকম হতে পারে যে আমি এটাকে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 আবার গুণ করতে হবে, তাহলে কত হবে -6। এবার 10 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত আসে 5.7, আর এখানে যদি 10 গুণ হয় তাহলে পাওয়ারে 1 আছে, 1 আর -6 কত হয় -5। তাহলে এটাও লিখতে পারে কিন্তু কেউ। ঠিক আছে, একক কি হয়, একক আমাদের যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্ক তাই ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এখানেও কি লিখবো ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন কি আছে, বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক টুকরো সিসার আয়তন 18 সেমি কিউব, এবং 110 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন 18.13। তার মানে আমি কি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের প্রাথমিক উষ্ণতা। তাহলে আমাদের প্রাথমিক উষ্ণতা দিয়ে দিয়েছে, প্রাথমিক উষ্ণতাকে আমরা কি ধরি T1 ধরি, কত 27 ডিগ্রি সেলসিয়াস, আমরা ছোট হাতে টি ধরছিলাম। আচ্ছা, এটা কি আমাদের অন্তিম উষ্ণতা, তাহলে উষ্ণতা বাড়িয়ে আমি T2 করেছি, T2 কত আমাদের 110 ডিগ্রি সেলসিয়াস গেল। প্রথমে আয়তন ছিল মানে কি ওটা প্রাথমিক আয়তন, তাহলে আমাদের প্রাথমিক আয়তন V1 সেটা কত 18 সেন্টিমিটার কিউব বা 18 ml, এবং তারপরে যখন আয়তনটা আমি উষ্ণতা বাড়িয়ে চেঞ্জ হলো তখন সেটা কি, তাহলে অন্তিম আয়তন। তাহলে আমাদের অন্তিম আয়তনটা কত, অন্তিম আয়তন V2 ইজ ইকুয়াল টু 18.13 সেমি কিউব বা মিলিলিটার। আচ্ছা, তাহলে আমার এখান থেকে উষ্ণতা পরিবর্তন কত আসছে, উষ্ণতা পরিবর্তন তো ডেল টি, এটা কি করে বেরোয় T2 থেকে T1 বিয়োগ করে বার করতে হয়। তাহলে কত হবে 110, তার থেকে কি আমি 27 বিয়োগ করছি, তাহলে 110 থেকে 27 বিয়োগ করলে কত হয়
83°C আসলো আমার, গেল। আচ্ছা, এখান থেকে আমি যদি আয়তন প্রসারণ বার করতে যাই, আয়তন প্রসারণ বা আয়তন পরিবর্তন কি ডেল ভি, সেটা কি করে বার করবো? ভি টু থেকে ভি ওয়ান বিয়োগ করতে হবে। তাহলে কত করতে হবে? 18.13 থেকে 18 বিয়োগ করবো, তাহলে কত হচ্ছে? 0.13 ml বা সেমি কিউব। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমাকে বলছে আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করতে বা গামা বার করতে। তাহলে গামার ফর্মুলা কি হয়? প্রাথমিক অবস্থা মানে, সরি, অবস্থা পরিবর্তন মানে আমাদের কতটা আয়তন পরিবর্তন হচ্ছে, প্রাথমিক অবস্থা মানে ভি ওয়ান, এবং তার সাথে গুণ কি করতে হয়? উষ্ণতার পরিবর্তন মানে ডেল টি। তাহলে এবার মানগুলো শুধু বসিয়ে দেবো। তাহলে আমাদের ডেল ভি এর মান কত? ডেল ভি এর মান বেরোলো 0.13 ml বা সেন্টিমিটার কিউব, যা খুশি লেখো। এবং ভি ওয়ান এর মান কত ছিল? ভি ওয়ান এর মান দেখে নেওয়া যাক, 18 সেমি কিউব ছিল বা 18 ml ছিল। তাহলে এখানে কত আসবে? 18 ml। ডেল টি মানে কত? আমাদের 83°C। তাহলে কত আসছে? 83°C। তাহলে আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে মিলিলিটার মিলিলিটার কাটা আছে, আর বাকি ক্যালকুলেশনটা করার পর আমাদের আসে 87 গুণ 10⁻⁻6। আমি আর এখন ক্যালকুলেশন দেখাচ্ছি না। তাহলে কি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ভাগে ছিল, তাই ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আসছে আমাদের দিক থেকে। ঠিক আছে। কি করে ক্যালকুলেশন অন্যভাবে আসে এগুলোকে এবার শিখতে হবে ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? কেউ যদি বাই চান্স ক্যালকুলেশন না করতে পারে, তাহলে এই অবধি কিন্তু করে ওইভাবে ছেড়ে দিলে হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে যতটা সম্ভব ভাঙিয়ে তারপর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স লিখে সেখানেই অ্যান্সার লিখে দিতে হবে। তাহলে আমাকে ফুল মার্কসও দিয়ে দিতে পারে বা কিছু নাম্বার কাটবে, ডিপেন্ডিং আপন কত স্কোর হচ্ছে তার উপর। ঠিক আছে। আচ্ছা, আমি যেটা হিন্টস দিয়েছি কি করে করতে হয়, 0.13, এদিকে 18, এদিকে 83, এখান থেকে পয়েন্ট তুললে এখানে আসবে 100। ঠিক আছে। এবার 13কে তো এত দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমি এখানটা কি করবো? এরকম ভাবে সংখ্যা বাড়াতে থাকবো, বাড়িয়ে কি দেখবো? দুটো, দুটো চারটে, তাহলে আমি এখানে 1000 দিয়ে গুণ, না 10,000 দিয়ে গুণ করবো। করে আমি এগুলোকে ভাগ করার চেষ্টা করবো, এটাকেও কাটার চেষ্টা করবো যে কিভাবে কাটতে পারছি, করে তারপরে এরকম ভাবে আনতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের তুলনা করো। তাহলে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ককে যদি আমি গামা সলিড ধরি, একে যদি আমি গামা লিকুইড ধরি, এবং গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা গামা গ্যাস ধরি, লিখতে হবে যে ধরি কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এস, তরলের জন্য গামা এল এবং গ্যাসের জন্য গামা জি। এস মানে কি সলিড, এল মানে কি লিকুইড, এবং জি মানে কি গ্যাস। তাই জন্য এরকম ধরেছি। তাহলে এদের তুলনা বলতে কি, যে আমাদের গ্যাসটা বেশি সবসময় প্রসারিত হয়, কারণ তাদের অণুগুলো অনেক দূরে দূরে থাকে, তারা কি বেশি প্রসারিত হতে পারে, তারপর লিকুইড, তারপর কি গ্যাস। তাহলে এটাই হচ্ছে তাদের মধ্যে তুলনা বা সম্পর্ক। ঠিক আছে। শব্দে বেশি হয় সবসময় আমাদের গ্যাস, তারপর লিকুইড, তারপর সলিড সাধারণত। তারপর হচ্ছে কোন উষ্ণতায় জলের সর্বাধিক ঘনত্ব পাওয়া যায়। তাহলে 4°C উষ্ণতা, আর তখন কত পাওয়া যায় ঘনত্ব? তখন জলের ঘনত্ব হয়ে দাঁড়ায় 1 গ্রাম/সিসি। এবার এই সিসি মানে কি? 1 গ্রাম/ml বা 1 গ্রাম/সেমি কিউব। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে 1 ml জলের ভর তখন 1 গ্রাম হয়ে যায়। তাহলে এর অর্থটাই কি, যে 1 ml জলের ভর তখন কি 1 গ্রাম হয়ে যায়। কেন আমি এটা হট করে বোঝালাম? কারণ এই যে এই জিনিসটাকে ইন্টারপ্রেট করতে অর্ধেক লোক পারে না, যে এই স্ল্যাশের পরে আগে আগে পরে জিনিস কিছু থাকলে তার মানেটা কি করে বের করতে হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে? একটি তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা এ ও গামা আর হলে তাদের সম্পর্ক কি? তো আমাদের গামা এ আর গামা আর এদের মধ্যে সম্পর্কটা কি, যে গামা আর তাকে যদি আমি গামা এ দিয়ে ভাগ করি, তাহলে সেটা সবসময় একের বেশি আসবে, কারণ প্রকৃত আমাদের সবসময় বেশি হয়। এবং যদি আমি উল্টোটা করি, মানে গামা এ কে যদি আমি গামা আর দিয়ে ভাগ করি, তাহলে সেটা কিন্তু একের থেকে কম আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের সম্পর্ক, যেটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সম্পর্ক। কেন ছিল? কারণ আমাদের গামা আর কি সবসময় গামা এর থেকে বড় হয়। তাহলে গামা এ যদি এদিকে ভাগে নিয়ে আসি, তাহলে কি হবে? এদিকে এক পড়ে থাকবে, আর সম্পর্কটা উল্টে দিলে চিহ্নটা উল্টে যাবে। এবার আমাকে জিজ্ঞাসা করছে যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? ওই একই, 1/273°C। এটাও একই, 1/273°C ইনভার্স। ঠিক আছে। স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ বলুক বা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলুক, একই মান। ঠিক আছে। প্রমাণটা তো আমরা করে দেখিয়েছিলাম। এবার বলছে তাপমাত্রার কোন স্কেলে, মানে উষ্ণতা ভাবা। তাপমাত্রা মানে কি? আমাদের টেম্পারেচার। ঠিক আছে। কোন স্কেলে? স্কেল বলতে ডিগ্রি সেলসিয়াস না ডিগ্রি ফারেনহাইট না কেলভিন স্কেলে। তাপমাত্রা সর্বদা ধনাত্মক হয়, মানে পজিটিভ হয়, কখনো নেগেটিভ হতে পারবে না। সেটা হচ্ছে আমাদের কেলভিন স্কেল। ঠিক আছে। কেলভিন স্কেলে আমাদের কিন্তু কোনো নেগেটিভ থাকে না, 0 কেলভিনই আমাদের লোয়েস্ট। ঠিক আছে। আচ্ছা, 0 কেলভিনটা আমাদের লোয়েস্ট টেম্পারেচার কেলভিন স্কেলে।
কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? কোন সূত্র থেকে? ওরা দেখিয়েছি আমরা, চার্লসের সূত্র থেকে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিনে কি হয়? একই হয়। কেন? কারণ আমি 10 ডিগ্রি থেকে আমি যদি 20 ডিগ্রি করি তাহলে উষ্ণতার পরিবর্তন সেলসিয়াসে কত? মানে ডেলটি কত? 20 থেকে 10 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে আমাদের? এটা 10ই আসছে। এবার 10 ডিগ্রিকে আমি কেলভিনে নিয়েছি, তাহলে 10-এর সাথে 273 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে? 283 কেলভিন হয়ে গেল। আর 20 ডিগ্রি মানে কি? 20 ডিগ্রির সাথে 273 যোগ করা মানে 293 কেলভিন। তাহলে তখনও আমি যদি ডেলটি বার করি তাহলে 293 থেকে যদি আমি 283 বাদ দিই তাহলে সেই 10ই আসবে। এবার যেহেতু এই প্রসারণ গুণাঙ্কের সময় তো আমি ডেলটি নিয়ে কাজ করি, প্রসারণ নিয়ে কাজ করি, যে কতটা উষ্ণতা পরিবর্তন হয়েছে, তো উষ্ণতার পরিবর্তন যে কোনো এককে একই দাঁড়ায়, তাই জন্য আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাও কি একই দাঁড়াবে, সে সেলসিয়াস থাকুক আর কেলভিন থাকুক। আচ্ছা, এরপর কি বলছে? কোনো কঠিনের ক্ষেত্রফল T1 কেলভিন উষ্ণতায় A1 মিটার স্কোয়ার এবং T2 কেলভিন উষ্ণতায় A2। তার মানে কি? এটা আমাদের প্রাথমিক উষ্ণতা, এটা আমাদের প্রাথমিক ক্ষেত্রফল, এটা আমাদের অন্তিম উষ্ণতা, এটা আমাদের অন্তিম ক্ষেত্রফল। তাহলে ওই উষ্ণতায় কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে বিটা এর রাশিমালা নির্ণয় করতে বলেছে। তাহলে বিটা এর রাশিমালা কি? অবস্থা পরিবর্তন, এখানে অবস্থাটা কি আমাদের? ক্ষেত্রফল পরিবর্তন, তাহলে কি? ডেল এফ বা ডেল এ, যেহেতু এখানে এ ধরছে, এ মানে কি? এরিয়া, ক্ষেত্রফল। নিচে কি থাকবে? প্রাথমিক অবস্থা মানে প্রাথমিক ক্ষেত্রফল, তাহলে আমি এখানে A1 ধরছি, এবং ডেল টি মানে কি? আমাদের উষ্ণতার পরিবর্তন। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি হবে? ডেল এ, তাহলে আমি কি করে পাবো? প্রথমে A1 ছিল, পরে A2 হয়েছে, তাহলে কি করবো? A2 থেকে A1 বিয়োগ করব, A1 নিচে পড়ে রয়েছে। আর ডেল টি মানে কি? ডেল টি মানে হচ্ছে প্রথমে T1 ছিল, পরে T2 হয়ে গেছে, তাহলে কি করবো? T2 থেকে T1 বিয়োগ করবো। তাহলে এটাই কি হয়ে গেল আমাদের ফর্মুলা। আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1, আর এদিকে T2 মাইনাস T1। তা ওরা S এর জায়গায় A ধরেছে, আর কিছুই না। ঠিক আছে? এরপর কি আছে? এরপর আমাদেরকে বলছে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সঙ্গে কি কি স্থির থাকে। আয়তন প্রসারণ গুণাঙ্কর সময় কি থাকে? স্থির চাপ থাকে, আমরা ভরটাকে স্থির রাখি, আমরা উষ্ণতা স্থির রাখি। ঠিক আছে? আচ্ছা, তাপের পরিবাহিতা কে হলো, না, তাপের পরিবাহিতা কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে? তাপীয় রোধাঙ্ক সবসময় এটা পরিবাহিতাঙ্ক হবে। তাপের পরিবাহিতাঙ্ক যদি কে হয় তাহলে তাপীয় রোধাঙ্ক কত হবে? তাহলে রোধাঙ্ক সবসময় পরিবাহিতাঙ্কের অপোজিট, তার মানে কি হবে? 1/k। অপোজিট না, অন্যন্যক বলা উচিত। তাহলে কত হবে? 1/k। ওটা যদি কে হয় তাহলে এটা 1/k, ওটা যদি 2 হয় তাহলে এটা কত হবে? 1/2, ওটা যদি 4 হয় তাহলে কত হবে? 1/4, এরকম অন্যন্যক। আচ্ছা, তারপর কি? কোনো পরিবাহীর বেধ ও ক্ষেত্রফল স্থির থাকলে তাপীয় রোধ এবং তাপ পরিবাহী, রোধ আর পরিবাহিতা কি? পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে আমি কি বলবো? যে রোধ, এরকম ভাবে বলবো যে তাপীয় রোধ ইজ ইকুয়াল টু 1 বাই তাপীয় পরিবাহিতা। অতএব এরা পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কে নিযুক্ত, এরকম ভাবে আমরা লিখবো। ঠিক আছে? তাপীয় রোধকে আমরা কি ধরতাম? আর এই পরিবাহিতাঙ্ককে কিন্তু আমরা কে ধরতাম, পরিবাহিতাকে না। আচ্ছা, একটি অধাতুর নাম লেখো যা তাপ সুপরিবাহী, বা একটা উচ্চ তাপ সুপরিবাহিতা সম্পন্ন অধাতুর নাম লেখো, সেটা কি? আমাদের গ্রাফাইট, যেটা আমাদের পেন্সিলের নিপে থাকে। তারপর তাপ পরিবাহিতাঙ্কের একক লেখো, এটা তো আসবেই আসবে। যদি আমাদেরকে এসআই একক লিখতে বলি এবং যদি আমাদেরকে অন্যান্য একক লিখতে বলি, তাহলে কখন কোনটা লিখবো? যদি এসআই একক বলে তাহলে কি লিখবো? যে জুল, মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, কেলভিন ইনভার্স, আগে পরে লেখাটা ব্যাপার না কোনো। ঠিক আছে? অথবা ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এবং যদি অন্যান্য বলে তাহলে অন্য কিছু হতে পারে, তাহলে সে এখানে আমার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হতে পারে, এখানে আমার ফারেনহাইট ইনভার্স হতে পারে। ঠিক আছে? অথবা আমাদের ওয়াটের সাথে দিতে পারে, যে ওয়াট মিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বা ওয়াট মিটার ইনভার্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে? তাহলে এগুলোই ছিল আমাদের সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে আমরা সব শেষ করে ফেলেছি। তো আমাদের এই চ্যাপ্টারে আমাদের যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকতে পারতো সেগুলো সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই চ্যাপ্টারটা অফিসিয়ালি এখানেই শেষ হয়ে গেল। এবার তোমাদের তাহলে কাজ কি থাকলো? যে মাধ্যমিকের যে পুরোনো প্রশ্নগুলো আছে, টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো পাওয়া যাচ্ছে, আমাদের আয়ন মার্টিন যে প্রশ্ন বিচিত্রা তাতে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোকে ট্রাই করে দেখা, যে অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলো চেষ্টা করে দেখা, ফর্মুলা সব বলে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার কোশ্চেন পড়ে কোনটাকে কি ধরা হচ্ছে সেগুলোকে বুঝতে হবে, বুঝে আমাদেরকে অঙ্কগুলো ট্রাই করতে হবে। অঙ্ক এই চ্যাপ্টার থেকে খুব বেশি দেয় না, কিন্তু 2025 সালে কিন্তু দিয়েছে। তো এই চ্যাপ্টারটা আমাদেরকে ভালো করে পড়তে হবে, যে থিওরিগুলো বলে দিচ্ছি সেই থিওরিগুলো ভালো করে মনে রাখতে হবে, এবং আমি বলেইছি যে এখান থেকে একক থেকে প্রশ্ন আসবে, তাই এককটা আমাদেরকে মনে রাখতে হবে। আবারও বলে দিচ্ছি, যদি প্রসারণ গুণাঙ্ক বলে তাহলে কেলভিন ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর ফারেনহাইট ইনভার্স। যদি আমাদেরকে পরিবাহিতাঙ্ক বলে তাহলে ওই এককটা যেটা আমরা এক্ষুনি ডিসকাস করলাম।
ঠিক আছে? জুল, মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, কেলভিন ইনভার্স অথবা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অথবা ফারেনহাইট ইনভার্স এগুলো আসবে। ঠিক আছে? তাহলে দ্যাট ওয়াজ এভরিথিং ফর দিস সেশন। আমরা আবারও অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবার পরে হাজির হব। আজকের জন্য এটুকুই।